দেখেন এখন আমি যে কথাগুলো বলবো এগুলো আসলে আমি জানি না আপনি রাখবেন কিনা বা আপনার এডিটিং টিম রাখবেন কিনা, এটা আপনার ব্যাপার। মালয়েশিয়াতে একটা বিয়ার ব্র্যান্ড নামানো হয়েছিল, বিয়ারটার নাম ভুলে গেছি। দিস ইজ স্পেশালি ডিজাইন ফর নন মুসলিম, হালাল বিয়ার। এটা আচ্ছা, বিয়ার হালাল বিয়ার, রাইট। প্রিয় দর্শক, মানি রুলসের আজকের প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আজকে আমি খুব চমৎকার একজন মানুষকে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রলয় হাসান, স্বনামেই পরিচিত। নামটা খেয়াল করে দেখবেন, প্রলয়, যিনি প্রলয় ঘটিয়ে দেন। কোথায়? উনি মূলত লেখক বলতে নিজেকে ভালোবাসেন, কিন্তু লেখক সত্তাকে ছাড়িয়ে ওনার আরও অনেকগুলো পরিচয় ডালপালা মেলেছে। উনি একজন সিরিয়াস টাইপের গবেষক, মার্কেটিয়ার, উনি একজন ব্র্যান্ড প্রমোটার। আরেকটা বড় বিষয় নিয়ে উনি খুব কাজ করছেন, সেটা হচ্ছে হালাল মার্কেটিং এবং হালাল সংক্রান্ত যাবতীয় বিষয়াদি, যেটা আমাদের ধর্মীয় অনুভূতির সাথে সাংঘাতিকভাবে পজিটিভলি সম্পৃক্ত। আমি আজকে আপনাদের সামনে বিভিন্ন বিষয় নিয়েই কথা বলবো। মূলত কথা বলবেন প্রলয়, আমরা শুনবো। আমার বিশ্বাস যে আজকের আলোচনা আপনাদেরকে ঋদ্ধ করবে, আপনাদেরকে অনেক নতুন বিষয় সম্পর্কে অবগত করবে। মিস্টার প্রলয়, থ্যাংক ইউ ভেরি মাচ আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম সাইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই সম্মানিত বোধ করছি। অসংখ্য ধন্যবাদ ভাইজান। কেমন আছেন বলেন আপনি? না, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাকে পেয়ে তো আমার খুব ভালো বোধ হচ্ছে। আমি প্রথমে যেহেতু আমাদের সময়ের একটা স্বল্পতা থাকে, হালাল মার্কেটিং, আমরা এতদিন হালাল মুরগি খেয়েছি, হালাল ইনকামের কথা জেনেছি, হালাল বিজনেসের কথা জেনেছি, কিন্তু হালাল মার্কেটিংয়ের এই বিষয়টা আপনি একেবারে প্রাতিষ্ঠানিক করেছেন। সেটা নিয়ে সুপ্রিয় দর্শক, প্রলয় হাসানের বই হালাল মার্কেটিং, এই হালাল মার্কেটিং সম্পর্কে আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবো যে হোয়াট ইজ হালাল মার্কেটিং? আচ্ছা, এই বইটি আমার দ্বিতীয় বই ছিল, এটি বের হয়েছে 2022 সালে। তো প্রথমে আমার যে এই বইটা আছে, এই যে নন মার্কেটারদের জন্য মার্কেটিং, এই বইটা 2021 সালে আমি বের করেছি। এটি আমার লেখালেখির ক্যারিয়ারের সবচেয়ে জনপ্রিয় বই। তো এই বইটা যখন আমি বের করেছিলাম, আমি নিজেও জানতাম না যে দেয়ার ইজ এ টার্ম কল্ড হালাল মার্কেটিং। এটা আমি জেনেছি এই করোনাকালীন সময়ে 2020 সালে, যেহেতু লকডাউনের সময় বাসায় হোম অফিস করতাম, প্রচুর সময় ছিল, তো প্রচুর স্টাডি করতাম, লেখালেখি করতাম। তো আমার লেখালেখির মূল বিষয়বস্তু ছিল মার্কেটিংয়ের কেস স্টাডি বা বিজনেস কেস স্টাডি যেটাই বলেন। যেমন একটা ব্র্যান্ড কীভাবে ফ্লপ হলো, একটা প্রোডাক্ট এক সময় এত জনপ্রিয় ছিল, সেটা কেন হারিয়ে গেল বাজার থেকে। তো এত দ্রুত সময়ে যে খুব জনপ্রিয় প্রোডাক্ট কিন্তু খুব হুট করে হারিয়ে যায় না, আর ভেরি আনলাইকলি। তো আমি এখানেই.com এর হয়তো আপনার নাম মনে আছে, যারা ক্লাসিফাইড হুট করে বন্ধ হয়ে গেল, হওয়ার কথা ছিল না। এটা কয়েক কোটি টাকা দিয়ে রিব্র্যান্ডিং করা হয়েছিল। সেটা নিয়ে আমি রিসার্চ শুরু করলাম, রিসার্চ বলা যায় তদন্ত করা। তারপর অ্যারোমেটিক হালাল সাবান, আপনার মনে আছে নিশ্চয়ই, প্রচুর অ্যাড হতো। হ্যাঁ, বাংলাদেশে খুব হইচই ফেলে দিয়েছিল 90-এর দশকের শুরুর দিকে। আমি তখন স্কুলে পড়ি, হাই স্কুলে। তো ওই সময়টাতে আমার মনে আছে, তো অ্যারোমেটিক হালাল সাবান কেন বিলুপ্ত হয়ে গেল, এত জনপ্রিয় সাবান। এবং মার্কেটিংয়ে যে গুরু ফিলিপ কটলার সাহেব তার বইতে লিখেছিলেন যে রাতারাতি এই সাবানটা 14% মার্কেট শেয়ার নিয়েছিল এবং সে লাক্সের সাথে টেক্কা দিয়ে, যেই লাক্স সারা পৃথিবীর অন্যতম জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত একটা সাবানের ব্র্যান্ড লাক্স। 140টার মতো দেশে এই সাবানটা আছে। ইউনিলিভারের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রোডাক্ট এবং হাই সেলিং প্রোডাক্ট। সেই ইন্টারন্যাশনাল প্রোডাক্টকে লোকাল একটা প্রোডাক্ট অ্যারোমেটিক হালাল সাবান টেক্কা দিয়ে রাতারাতি 14% মার্কেট শেয়ার নিয়ে, এটা কিন্তু চারটিখানি কথা ছিল না। তার মানে হচ্ছে ভেরি সাকসেসফুল একটা ক্যাম্পেইন ছিল এবং এটার কি ট্যাগ ছিল 100% হালাল সাবান। এবং এটা প্রচুর আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, দর্শকরাও মনে করতে পারবেন অবশ্যই। তো আমার তখন মনে হলো যে আমি এই বিষয়গুলি নিয়ে লেখালেখি করি, কারণ এর আগে বাংলাদেশে কেউ, আমার জানা মতে কেউ লেখালেখি করে নাই। ঠিক আছে, কেন করে না আল্লাহ ভালো জানে, কারণ এটা তো এমন না যে আমি তো বয়সে খুবই নবীন। তো আমার ক্যারিয়ার বা আমার অভিজ্ঞতা জ্ঞান দুইটাই খুব সীমিত। আমার মার্কেটিং ক্যারিয়ারের বয়স মাত্র 5-6 বছর, একদমই উল্লেখ করার মতো কিছু না। তো যাক, বাকিরা না লিখে আমার জন্য সুবিধা করে দিয়েছেন। তো আমি আসতেছি আপনার প্রশ্নে ভাইয়া, তো ওই কারণে একটু ভূমিকা নিচ্ছি আমি। তো এটা নিয়ে লেখালেখি শুরু করলাম যে অ্যারোমেটিক হালাল সাবান নিয়ে আমি লিখবো কেন এটা বিলুপ্ত হয়ে গেল। এত দুর্দান্ত প্রতাপশালী, দুর্দান্ত সাকসেসফুল একটা প্রোডাক্ট ছিল। পরে যখন আমি তদন্ত নামলাম, অভিনব এবং শকিং সব ইনফরমেশন পাওয়া শুরু করলাম। এবং এক সময় খুঁজতে খুঁজতে গিয়ে অ্যারোমেটিক হালাল সাবানের যার ব্রেইন চাইল্ড ছিলেন সৈয়দ আলমগীর সাহেব, আমি যখন এটা নিয়ে করি তখন উনি ওই সময় আকিজে জয়েন করেছেন। আকিজ ভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও ছিলেন। এবং ওই সময় তার সাথে আমি দেখা করলাম, তার ইন্টারভিউ নিলাম। উনি আমাকে টানা 1.5 ঘন্টা ইন্টারভিউ দিয়েছেন। উনি নিজে বলছেন যে আমি নোট করে নিয়ে গেছিলাম, বলে নোট করলে মনে রাখতে পারবেন না, আপনি রেকর্ডিং
রেকর্ডিং অন করেন। তাই আমি বললাম স্যার ভিডিও করবো, বলে না ভিডিও আরেকদিন করেন, আপনি অডিও রেকর্ড অন করেন। তো অডিও রেকর্ড অন করার পরে টানা 1.5 ঘন্টা উনি আমাকে ইন্টারভিউ দিচ্ছেন। মানে পুরো ঘটনা শুনলে আপনার কাছে মনে হবে আপনি জেমস বন্ড মুভির ঘটনা শুনতেছেন। আমি একটু আপনাকে থামাবো, আমরা এটাই আগে শুনবো, পরে আমার আগের প্রশ্নে যাব। যে অ্যারোমেটিক মানে যে ফাইন্ডিংটা, হোয়াট ওয়াজ দ্য ফাইন্ডিং, আচ্ছা আমার দর্শকদের হেল্প করবে। আচ্ছা ওকে, চমৎকার। এটা নিয়ে আমি কিছুদিন আগেও লিখেছি। দেখেন এখন আমি যে কথাগুলো বলবো এগুলো আসলে আমি জানি না আপনি রাখবেন কিনা বা আপনার এডিটিং টিম রাখবেন কিনা, এটা আপনার ব্যাপার। কতটুকু আপনি আনসেন্সর্ড করবেন, কতটুকু আনসেন্সর্ড করবেন, আমি বলে যাই। তো ঘটনা হচ্ছে যে যখন এমএনসিগুলো যখন বিভিন্ন দিয়েতে কাজ করা, হয়তো আপনি আপনার সাথে আমার সাথে একমত হবেন কিনা জানি না, আপনার তো অনেক কর্পোরেটে অনেক লম্বা ক্যারিয়ার আপনার। তো যখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসে, তারা লোকাল প্রোডাক্টগুলোকে ধরাশায়ী করে তাদের প্রোডাক্টগুলো মানে প্রতিষ্ঠা করার জন্যই আসে। লোকাল প্রোডাক্ট যদি তারা থ্রেট মনে করে, ওটা তারা কিল করে ফেলে। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারবো, এবং এই কথাটাও মার্কেট রিসার্চাররাও স্বীকার করেন, এবং আমি রেফারেন্স সহ দিতে পারবো, রিসার্চ পেপারের রেফারেন্স সহ। তা আমি এর মধ্যে একটা লিখেছিলাম যে কোলাওয়ার, ছোট্ট একটা উদাহরণ বলতেছি, প্রাসঙ্গিক উদাহরণ। ইন্ডিয়াতে যখন থামস আপের কথা, থামস আপ কিন্তু নাম্বার 1 কোলা ছিল ইন্ডিয়াতে। সো দেখেন 100 কোটি জনসংখ্যাওয়ালা একটা দেশ, সেই দেশের নাম্বার 1 বেভারেজ। হ্যাঁ, তো প্রতি বছর প্রায় 70 কোটি সেল হয় তাদের কোক। তো এটা বিশাল একটা মার্কেট। অবশ্যই। তো কোক এখানে এসে কী করলো, থামস আপকে খেয়ে ফেললো। তো থামস আপকে খেয়ে তারা প্রথমে থামস আপকে অ্যাকোয়ার করে সেটাকে কিল করার প্ল্যান করে, কিন্তু শেষ পর্যন্ত কিল করতে পারে না, সেরকম লম্বা ইতিহাস। তো কিল করতে পারে না, একটা বড় কারণ হচ্ছে ভারতীয়দের দেশপ্রেম। কোকাকোলা মার্কেট রিসার্চ করে দেখলো ভারতীয়রা প্রথমে দোকানে গিয়ে থামস আপ চায়, থামস আপ না পেলে চায় পেপসি, কোক চায় না। তো তখন বাধ্য হয়ে কোক পেপসিকে বললো যে না, কোক মনে করলো না, থামস আপকে কিল করতে পারবো না, থামস আপকে আমরা কোকের প্রতিদ্বন্দ্বী হিসেবে এস্টাবলিশ করবো। তো সেটা একটা বিশাল কেস স্টাডি এবং ফ্যাসিনেটিং একটা হিস্ট্রি। মানে আমি যখন 2020 সালে এই কেস স্টাডি লিখি, আমি তখন প্রচুর রিসার্চ করতেছিলাম, প্রচুর স্টাডি করতেছিলাম, প্রচুর কন্টেন্ট আছে ইউটিউবে, ফেসবুকে, ব্লগে এটা নিয়ে। কোলাওয়ার ইন ইন্ডিয়া আপনি গুগলে সার্চ করলে অনেক কন্টেন্ট পাবেন। মানে অসাধারণ গল্প এটা। মানে শুধু মার্কেটার না, এটা সব বিজনেসম্যান সমস্ত ইয়েদের জানা উচিত যে একটা এমএনসি কীভাবে লোকাল একটা কোম্পানির উপর মানে তার অধিকার প্রতিষ্ঠা করে। ভেরি স্ট্র্যাটেজিকলি, ভেরি পলিটিক্যালি এটা করে তারা। নট জাস্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, দে ডু ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই কারণেই তারা এত বড়, পৃথিবীর এতগুলো দেশে রাজত্ব করতে পারে। আপনি ইউনিলিভার বলেন, আপনি ব্যাট বলেন, আপনি কি বলে কোকাকোলা বলেন, সবই একই ইতিহাস। তারা সারা পৃথিবীতে ডজন দেশের ব্যবসা করতেছে। সেম জিনিসটা দেখেন, ইউনিলিভার যখন বাংলাদেশে আসার পরে যখন দেখলো যে লাক্সের একটা কম্পিটিশন তৈরি হয়েছে, লোকাল কম্পিটিশন, তখন লাক্স চিন্তা করলো কি আচ্ছা কী করা যায় তাহলে, ঠিক আছে, আচ্ছা কীভাবে তাকে কিল করা যায়। হ্যাঁ, এটা আমি লাক্সের দোষ দিব না, কারণ আপনি আপনার কম্পিটিশনকে, এটা তার মার্কেট স্ট্র্যাটেজি। আপনি অবশ্যই চাইবেন আপনি আপনার কম্পিটিটরকে এলিমিনেট করতে, এখানে দোষের কিছু নাই। আসলে ব্যবসায় এইভাবেই করে। তো এখন বেশ কয়েকজন মার্কেট রিসার্চাররা বলেছেন, আমি নাম উল্লেখ করছি না কারণ এটা নিয়ে আসলে কোনো এভিডেন্স নাই যেটা এই কাজটা সত্যি ইউনিলিভার করেছে কিনা। তো ঘটনা যেটা হয়, কয়েকটা ঘটনা ঘটে অ্যারোমেটিক হালাল সাবানের মানে বিলুপ্ত হওয়ার জন্য। প্রথম ঘটনা হচ্ছে যে সৈয়দ আলমগীর সাহেব যমুনা ছেড়ে এসিআইতে জয়েন করেন ওই সময়, এবং উনি আমাকে বলেছিলেন যে আমার প্রথমে জয়েন করার ইচ্ছা ছিল না। এসিআইয়ের যে চেয়ারম্যান ছিলেন তৎকালীন, সে তার স্ত্রীকে সাথে নিয়ে আমার বাসায় এসে আমাকে রিকোয়েস্ট করে গেছে। তা এখন আমি প্রথমে তাকে আমি রিজেক্ট করেছিলাম, তারপরে এসে আমাকে এত ইনসিস্ট করলো, তারপর আমি জয়েন করলাম। এসিআইতে জয়েন করার পর যমুনার যে, এটা তো তার ব্রেন চাইল্ড ছিল, কিন্তু ফান্ডিংটা করেছে যমুনা গ্রুপ, এবং তার পুরো কোম্পানির নাম ছিল অ্যারোমেটিক টয়লেট্রিজ লিমিটেড, এবং অ্যারোমেটিক টয়লেট্রিজের একটা সাব ব্র্যান্ড ছিল হচ্ছে অ্যারোমেটিক হালাল সাবান। এবং এই নামটা তার দেওয়া। তো উনি বলতেছিল আমি সারা বাংলাদেশ থেকে বস্তায় বস্তা করে নাম চেয়েছি, এবং লটারিতে করে খুব পুরস্কার সে ঘোষণা করেছিল যে যার নামটা সিলেক্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো বলে প্রচুর নাম আসছে, কারণ আমার পছন্দ হয় নাই। পরে আমি নিজেই নাম দিছি অ্যারোমেটিক। তো যাই হোক, তো পরে আমাকে সে বললো যে ঠিক আছে, এবং ওই ওনার অ্যারোমেটিক হালাল সাবান বের করার প্রথমে প্ল্যান ছিল না। তো অ্যাকর্ডিং টু সৈয়দ আলমগীর সাহেব তার ইন্টারভিউতে যেটা বললেন, মানে আমি সংক্ষেপে বলে আমাকে একদিন ইউনিলিভারের তৎকালীন যে এমডি ওর সিইও, আমি ভুলে গেছি পদবিটা, সে আমাকে শেরাটন হোটেলে, এখন হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সে আমাকে লাঞ্চের ইনভাইট করলো। তো লাঞ্চের ইনভাইট করার পরে সে আমাকে বললো যে দেখো এই যে লাক্স সাবান, তুমি এটা পিছিয়ে লাগে না, এই সাবান দিয়ে তোমার মাও হয়তো গোসল করছে। তোমার মা যখন ভূমিষ্ঠ হয়েছে পৃথিবীতে, তোমার মাও হয়তো এই লাক্স সাবান দিয়ে গোসল করছে। মানে সে বুঝাতে চলো লাক্স সাবানের বয়স কত, দেখো এক লাক্স সাবানের বয়স প্রায় 120-130 বছর। তো এই সাবানের এত বড় লেজেন্ডারি একটা ব্যাপার, তো তুমি এটার সাথে লাগতে এসো না। তোমার যে টুথপেস্ট দেখছি আমি খুব ভালো, তোমার অ্যারোমেটিক টয়লেট্রিজে যে তোমার টুথপেস্ট আমি প্রথম কি এক টিউব নাম বললো, ওটা আমি প্রথম বাংলাদেশে উনি লঞ্চ করে।
বললো তো অন্যান্য কনকর্নে দেখছি খুবই চমৎকার, কিন্তু ইউ ডোন্ট ডেয়ার টু ব্রিং এনি সোপ ব্র্যান্ড ইন বাংলাদেশ ইন দ্য মার্কেট। তো বললো, আমি তখন বললাম সাথে ডিনার শেষ করে আমি বাসায় না গিয়ে আমি আবার অফিসে আসছি। অফিসে এসে আমি পরে বলে চিন্তা করতেছি, উনি আমাকে থ্রেট দিয়ে গেল। আমি তো এই থ্রেট হজম করার মানুষ না। আমি ভাবছিলাম যে সাবানটা 1-2 বছর পরে আনবো। আমার মনে হলো থ্রেট যেহেতু তুমি দিছো, আমি সাবান যত দ্রুত আমি কয়েক মাসের মধ্যে সাবান আনতেছি। আচ্ছা আচ্ছা। তারপর উনি মার্কেট রিসার্চে নামলো। বলে আমি সারাদিন সাবান নিয়ে স্টাডি করতাম, সাবান কীভাবে বানায়। বলে আমার ময়মনসিংহে আমার সাবানের ফ্যাক্টরি ছিল, সেখানে পর্যন্ত গেছি, তার এক আত্মীয়ার চর্বি গলায় কীভাবে সাবান বানায়, সাবান নিয়ে প্রচুর রিসার্চ করতাম। এবং সাবান নিয়ে আমি সিঙ্গাপুরে গিয়েছি, হংকং গিয়েছি, চীনে গিয়েছি, কীভাবে সাবান বানায়, সাবানের ফ্যাক্টরি দেখছি ওখানকার। ইন্টারন্যাশনালি ইতালি গেছে সে সাবানের ডিজাইন করার জন্য। তারপরে তার মার্কেট রিসার্চ শেষ, সাবান টাবান করবে, তারপরে তার জীবনে একটা ছোট্ট ঘটনা ঘটছে, ওইটা আমি বলতে চাচ্ছি না, ও অনেক অপ্রাসঙ্গিক করে। তো সব কিছু মিলাই মনে হইলো যে না, লাক্সের ব্র্যান্ড পজিশনিং এত স্ট্রং, এটাকে ধাক্কা দেওয়ার মতো অবস্থা এখনও অ্যারোমেটিকের তৈরি হয় নাই। সে বাজারের একটা নিশ মার্কেটে খেলতে পারবে, কিন্তু অ্যারোমেটিকের কম্পিটিটর হইতে পারবে না। সে লাক্সের কম্পিটিটর, সরি লাক্সের কম্পিটিটর হইতে পারবে না। হ্যাঁ জি, লাক্সের। তো পরে সে চিন্তা করলো, পরে সে ইয়েতে গেছে, বলে আমি ইংল্যান্ডে গেলাম, যাওয়ার পরে খেতে আসছি, ভাত খেতে গেছি একটা হোটেলে। তারপরে যেভাবে জিজ্ঞেস করছিলাম যে আপনার হালাল কনসেপ্টটা কীভাবে আপনার মাথায় আসলো, তো তখন বললো আমি লন্ডনে যাওয়ার পরে এখানে অনেক লেখা হালাল ফুড, তো বা হালাল ফুড বলে আমি খাইতে গেছি। ভাই তোমার কাছে কী হালাল ফুড আছে? বলে গরুর মাংস আছে। তো উনি বলে গরুর মাংস তো এমনি হালাল, তো এটা হালাল বলার দরকার কি আবার আলাদা করে? তো উনি তখন মানে বেয়া রেখে একটা ধমক দিল আর কি, কী আছে তোমার হালাল গরুর মাংস? গরুর মাংস তো হালালই, এটা তোর পর্ক না যে হারাম হবে। তখন ওই পেয়ারা আমার একটা কথা বললো, ওইটা আমার মাথায় খুব স্ট্রিক্ট করলো। কী কথা বললো? বলো স্যার, গরুর মাংস হারাম হইতে পারে যদি সেটা জবাই করা হয় হারামভাবে। গরুর মাংস ইটসেলফ হালাল, ঠিক আছে, কিন্তু স্লটারিং প্রসেস হ্যাজ টু বি হালাল। এইটা করার পরে আমার মাথা চিন্তা আসলে পাইছি আমি পজিশনিং। আমি যদি হালাল পজিশনিংয়ে করি, কারণ আমার অ্যারোমেটিক হালাল সাবানে আমি দিছি সবজির কী বলে ওই ফ্যাট, ভেজিটেবল ফ্যাট, অ্যানিম্যাল ফ্যাট আমি ইউজ করি না, যার ফলে এটা মুসলমানের জন্য হালাল, হিন্দুদের জন্য হালাল। হিন্দুদের গোমাতা গরু ওটাতে থাকলে ওদের জন্য ওইটা হালাল হয় না। তখন আমার মাথায় মানে সাথে সাথে আমার মাথায় চলে আসলো, আমি খুব চিন্তা করতেছিলাম যে কীভাবে এটাকে আমি লাক্সের এগেন্স্টে পজিশনিং করবো। এই ঘটনার পর আমার মাথায় মনে আসলো যে ঠিক আছে, এটা আমি এর মতো ইজিলি আমি করতে পারবো, কারণ এটা তো কোনো আমি অ্যানিম্যাল ফ্যাট দিই নাই। তখন আমি এটা নিয়ে রিসার্চ করলাম, স্টাডি করলাম, বড় বড় যারা স্কলার বিগ রিসার্চার তাদের সাথে আলাপ করলাম, তারা বললো যে হ্যাঁ আপনি এটা করতে পারবেন, সমস্যা নাই। তখন এটা নিয়ে মার্কেটিং ব্র্যান্ডিং পজিশনিং করলাম। তারপরে পুরো ঘটনা আমার বলে আমি বাংলাদেশ থেকে সমস্ত ডিস্ট্রিবিউটরকে ডাকা আনছি, ডাকা এনে এক জায়গায় খাসি জবাই করে সবাইকে খাওয়ায় তারপরে আমি বলছি যে আমি আগামী 25 দিন বাংলাদেশে বোমা ফেলবো। সারা মানে ইয়েতে বাংলাদেশে যতগুলো নিউজ পেপার ছিল সবগুলো বড় করে আসছে অ্যারোমেটিক হালাল সাবান, আমাকে আপনার অ্যাডভান্স টাকা দিয়ে কিনে নেবেন। তারপরে যাই হোক, লং হিস্টোরি না, এটা হলো আপনার উত্থানের গল্প। হ্যাঁ, উত্থানের গল্প। আমি যেটা জানাতে চাই, এটা কেন ফেল? আচ্ছা, সেটা হচ্ছে এখন তো উনি করলো, যাওয়ার পরে ওই যে যখন এসিআইতে উনি চলে গেল, এটা হলো প্রথম ঘটনা। সেকেন্ড ঘটনা হচ্ছে বাবুল সাহেব যেহেতু উনি বিজনেসম্যান, উনি তো মার্কেটার না, উনি প্রোডাক্ট প্রাইসিং এগুলো মানে তখন জানতেন না, উইথ অল ডিউ রেসপেক্ট টু হিম। হি ইজ এ ভেরি স্মার্ট বিজনেসম্যান ছিল, নো ডাউট। এত বড় একটা $1 বিলিয়ন হ্যাঁ একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে গেছেন। তো উনি করলেন কি, যেটা মানে শুনেছি আমি, অনেক ডিস্ট্রিবিউটর আসতো, এসে সাবানের দাম যা বলতে নিয়ে দিত উনি। এখন আপনাকে প্রাইস ইকুইলিব্রিয়াম, মানে আপনাদের ইকোনমিক্স একটা টার্মস আছে না, এই প্রাইসের ইকুইলিব্রিয়াম কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এই জিনিসটা কিন্তু উনি জানতেন না। উনি যে মনে করতো পাইকারি দাম, আমার খরচ 100 টাকা, আমি যদি 120 টাকায় বেচি খরচ পি, কিন্তু এই 120 টাকার কারণে আপনি যে এক এক ডিলারের কাছে এক এক রকম প্রাইসিং করতেছেন, সে যে বিক্রি করবো গিয়ে মার্কেটে তো আপনি প্রাইসের ভারসাম্য থাকবে না। অবশ্যই রাইট, এই জিনিসটা উনি বুঝে নাই। এই প্রাইসের ভারসাম্য শুরু হয়েছে, দেখেন প্রথমে গেল মানে জাহাজের নাবিক নাই, এখন নাবিক ছাড়া হয়ে গেছে ব্র্যান্ডটা। দ্বিতীয়ত হচ্ছে এই বাবুল সাহেবের ডিস্ট্রিবিউটরগুলোর কাছ থেকে মানে এটা মানে, এবং এরপরে উনি চেষ্টা করছিলেন অনেকগুলো মার্কেটিং টিম নিয়ে অনেক চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো মার্কেটিং টিম এটাকে ঠিকঠাক করতে পারে নাই অ্যারোমেটিক হালাল সাবানে। তৃতীয় যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ইন দ্য মিন টাইম সাইমালটেনিয়াসলি লাক্স কিন্তু তার ব্র্যান্ডিং মার্কেটিং করে নাই, বন্ধ করে নাই, বরং তারা এটা বাড়াই দিছে। এবং লাক্স তখন করতো কি, নিজের পকেট থেকে ভর্তুকি দিয়ে বাংলাদেশের মার্কেটে লাক্স নিয়ে আসতো। আচ্ছা, এবং অ্যাকর্ডিং টু সৈয়দ আলমগীর সাহেব, অ্যারোমেটিক হালাল সাবান লঞ্চ হওয়ার পর লাক্সের ফ্যাক্টরি 6 মাস বন্ধ ছিল। এবং ওই সময় ইংল্যান্ড থেকে চার্টার্ড বিমানে করে ইউনিলিভারের হেড অফিস থেকে মানুষজন এসে তারা মার্কেট রিসার্চ করতো, যে তোমরা দোকানে গিয়ে মুদি দোকানে গিয়ে জিজ্ঞেস করতো যে তোমরা লাক্স সাবান কেন বন্ধ রাখছো, কেন অ্যারোমেটিক সাবান কিনতেছো, এটার মধ্যে কী আছে। তো যাই হোক, তো পরবর্তীতে লাক্সও ব্র্যান্ডিং ট্রেন্ডিং চালা শুরু করলো, এবং সেই সাথে
তারাও কন্টিনিউ করলো। তো এক সময় এমন অবস্থা হইলো যে লাক্সের বাজারটা পড়তির দিকে গেল, অ্যারোমেটিক হালাল সাবান বাজারটা পড়তির দিকে গেল। তখন একটা চমৎকার একটা গেম খেলছে ইউনিলিভার, ঠিক আছে। সো এইটার কোনো এভিডেন্স বা রেফারেন্স আমি দিতে পারবো না, এটা স্কলাররা বলেন, ইভেন অনেকেই আমার সাথে একমত হয়েছেন যে এটা ইউনিলিভার করেছেন কিনা। তো বললো যে তাদের ধারণা হচ্ছে ইউনিলিভার মেরিকো, আমেরিকা বলতেছি সরি, ইন্ডিয়ার যে মেরিকো কোম্পানি, প্যারাশুট অয়েল ওদের, তারপরে সাফোলা যে ভেজিটেবল অয়েল, কুকিং অয়েল আছে, তারপরে আপনার প্যারাশুট হেয়ার অয়েল, হ্যাঁ, এই কোম্পানিটার মাদার কোম্পানি হচ্ছে মেরিকোকে দিয়ে হচ্ছে ওই অ্যারোমেটিক সাবানটাকে কিনাইছে। খেয়াল করেন, অ্যারোমেটিক টয়লেটিস না, কিন্তু অ্যারোমেটিক হালাল ব্র্যান্ডটাকে তারা কিনছে। মোটামুটি 74 কোটি টাকার একটা ডিল হয়েছে, আমি যতটুকু শুনেছি, ভ্যাট ট্যাক্স সহ 74 করোড় টাকা। এখন দেখেন, বাবুল সাহেবের কোনো একটা ভিশন ছিল না এই ব্র্যান্ডটা নিয়ে। যদি ভিশন থাকতো, সে এই টাকায় এই ব্র্যান্ডটাকে সেল করতো না। 74 কোটি টাকা তো বাবুল সাহেবের কিছুই না, প্রায় হাজার হাজার কোটি টাকার তার কোম্পানি। সো কিন্তু 74 কোটি টাকার অফার করলো মেরিকো কোম্পানি। মেরিকো তাকে গিয়ে বললো যে আমরা আপনার এই সাবানটাকে ইন্টারন্যাশনালি ছড়াই দেবো, যেহেতু হালাল সাবান, এটা মিডল ইস্টে চলবে এবং আমরা ইন্ডিয়াও চলবো। কিন্তু দেখেন, মেরিকোর কিন্তু সাবানের ব্র্যান্ড নাই কোনো, নট ইভেন ইন ইন্ডিয়া, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, সে মেরিকোর কোনো সাবানের ব্র্যান্ড নাই, নট ইন বাংলাদেশ, নট ইন ইন্ডিয়া, ঠিক আছে। তাদের ভেজিটেবল অয়েল আছে, তাদের হেয়ার জেল আছে, তারপরে আমি যে হেয়ারটা জেল দিয়ে দিয়েছি এটা মেডিকেল করা, সেট ওয়েট, তারপর আপনার তাদের আছে, হেয়ার অয়েল আছে, কিন্তু সাবান নাই। তো তার মেরিকো কী বললো, আমরা সাবান ব্র্যান্ড লঞ্চ করতে যাচ্ছি, আমরা সাবানটা কিনবো, মানে কোনো একটা জিনিস দিয়ে বুঝ দিয়েছে আর কি। তো সেল করে ফেলছে। সেল করে মেরিকো কিন্তু কথা রাখে নাই। মেরিকো বলছে আপনার এই সাবানটাকে আমরা ব্র্যান্ডিং করবো, ইন্ডিয়ার ব্র্যান্ডিং দূরের কথা, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং দূরের কথা, সাবানটাকে কিল করে ফেলছে। তার মানে দেখেন, মানে এর ভিতর দিয়ে একটা চমৎকার ফাইন্ডিং যে আমাদের বিজনেসম্যানরা, আমাদের বিজনেসের হিস্ট্রি কত বছরের? 50 বছর, খুব বেশি না, হ্যাঁ, তাও না, তারও কম আসে, তারও কম। আমাদের তো স্বাধীনতাই আসছে 50 বছর। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে বিজনেসের যে টোটাল প্ল্যানিং, বিজনেসকে সাস্টেনেবল করার জন্য যে ম্যানেজমেন্ট উদ্যোগ, বিজনেসের যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, লং টার্ম টিকে থাকার যে ব্যাপারটা, এটা আমাদের মধ্যে এখনো গ্রো করে নাই, গ্রো করার কথা না। জি জি। তো এই যে কিল করে ফেললো, আমরা এটা সহজে বলে ফেলি যে ওরা কিল করে ফেললো, তার চাইতে বড় কথা হচ্ছে আমি কিল করতে দিলাম, করলো, আমি এটা বুঝলামও না, এবং আমি কিল করতে তাকে, মানে আমি আমার গলাটাকে সামনে দিয়ে দিলাম যে আমাকে তুমি স্লটার, আই লেট দেম কিল মাইসেলফ, রাইট। তার মানে দেখেন, এই প্রথম যে আলোচনাটা আপনি করেছিলেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এটা করে, তারা বিজনেস কম্পিটিটরদের শুইয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু এখানে একটা বিষয় আমি মনে করি, জি, যে বিজনেস যদি ইথিক্যাল একটা ইস্যু হয়, বিজনেস যদি সোশ্যাল ওয়েলফেয়ারে কাজ করে, তখন কিন্তু আর কিলিংয়ের প্রশ্ন ওঠে না, যে আমার সব জিনিসটা আমাকে খেতে হবে কেন, আমরা মার্কেট শেয়ার সবাইকে দিতে পারি, সে তার মতো করে গ্রো করবে। কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেহেতু তারা ওয়েলথ অ্যাকুমুলেশনে ব্যস্ত, তারা বিশ্বের সমস্ত ওয়েলথ মানে একবার থেকে তারা নিয়ে যাবে, ফলে তারা এই রং পলিসিটা নেয়, এবং আমরা ওই রং পলিসির শিকার হই। যমুনা গ্রুপ যদি মানে ওটা সেল না করতো, আলমগীর সাহেবের মতো আরেকজনকে এনে যদি বসাতে পারতো, বা নিজেদের একটা ভীষণ থাকতো, তাহলে এই হালাল সাবানটা এখান থেকে যেত না। এখন আমরা আগের প্রশ্নে ফিরে যাব, তার আগে দর্শকদের বলি যে আপনারা যারা বিজনেস করছেন, ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন বিজনেস, স্টাডি বিজনেস। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন জব, স্টাডি জব। ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ইন এনিথিং, স্টাডি দ্যাট ম্যাটার। যেটা আমাদের প্রলয় করছে, স্টাডি না করে কোনো কিছু করলে আপনি সেখানে টিকতে পারবেন না। আর বর্তমান পরিস্থিতি পৃথিবীর, মানে বিজনেস বলেন, ইভেন পারিবারিক ব্যবস্থাপনা বলেন না কেন, প্রত্যেকটার পেছনে আপনার গবেষণা না থাকলে, আপনার কনসেন্ট্রেশন না থাকলে, সেখানে আপনি ফেল করবেন। আমি আবার প্রলয়ের কাছে ফিরে যাচ্ছি, আমরা হালাল মার্কেটিং কি এটা জানতে চাইছি, যেটা যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, তো পরবর্তীতে আমি যখন এটা নিয়ে রিসার্চ করা শুরু করলাম, যে আচ্ছা এটা তো অ্যারোমেটিক হালাল সাবান জিনিসটা কি, রিসার্চ করতে করতে দেখলাম যে হালাল মার্কেটিং নামে একটা টার্ম আছে, এবং দেয়ার ইজ এ ডেডিকেটেড জার্নাল যেখানে শুধুমাত্র হালাল টপিকের উপর রিসার্চ জার্নাল পাবলিশ হয়। জার্নালটা হচ্ছে জার্নাল অফ ইসলামিক মার্কেটিং। আপনারা যদি গুগলে সার্চ করেন জার্নাল অফ ইসলামিক মার্কেটিং লিখে, আপনারা এই জার্নালটা পেয়ে যাবেন, এবং এখানে দেখবেন হাজার হাজার রিসার্চ পেপার, বেশিরভাগই উন্মুক্ত, পাবলিকলি অ্যাক্সেসিবল ডোমেইন থেকে, আপনারা যে কেউ চাইলে আমার ডাউনলোড করে পড়তে পারবেন। হালাল টপিকের উপরে কী নিয়ে রিসার্চ হয় নাই। এবং মজার ব্যাপার হচ্ছে সাইফুল ভাই, আমি ভাবতাম যেহেতু হালাল মার্কেটিং, এটার রিসার্চাররা হবে মুসলমান, কনজিউমার হবে মুসলমান। না, আমি ওয়াজ রং। যখন আমি জার্নাল অফ ইসলামিক মার্কেটিংয়ে ঢুকলাম, দেখলাম যে একটা বড় অংশ রিসার্চার নন মুসলিম, কেউ খ্রিশ্চান, কেউ বুদ্ধিস্ট, কেউ অন্য ধর্মে, কেউ অ্যাথিস্ট, কিন্তু তারা দে আর রিসার্চিং অন হালাল মার্কেটিং অর ইসলামিক মার্কেটিং, সেম থিং। তো এখন কিন্তু তাদের সাথে সব ব্যাপারে, মানে সবার সাথে একটা ব্যাপারে কমন, মোস্ট অফ দেম আর ইউনিভার্সিটি প্রফেসর্স।
অ্যাকাডেমিয়ান, তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, লেখালেখি করছে। তো হালাল মার্কেটিংয়ে তো এখন দেখেন হালাল মার্কেটিং ব্যাপারটা কি, আপনি এমন একটা মানে প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করছেন দ্যাট ইজ কমপ্লায়েন্স টু ইসলামিক শরিয়া, দ্যাট ইজ হালাল প্রোডাক্ট, দ্যাট ইজ হালাল প্রোডাক্ট অর সার্ভিস। ঠিক আছে, যেই প্রোডাক্ট অর সার্ভিস আপনার ইসলামিক শরিয়ার সাথে সাংঘর্ষিক, সেটা হালাল প্রোডাক্ট না। এটা একটা সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হচ্ছে যেটা প্রোডাক্টের কথা বললেন, প্রোডাক্ট বা সার্ভিস যেটাই হোক, মানে অনেকের সার্ভিসের তার প্রোডাক্ট। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা শুধু প্রোডাক্টটা বলতে পারি। তো প্রোডাক্টটা হচ্ছে ইট হ্যাজ টু বি কমপ্লায়েন্ট বাই ইসলামিক শরিয়া। আচ্ছা, এটার জন্য তো একটা বডি দরকার। তো এখন পর্যন্ত হালাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে সবচেয়ে মানে সর্বগ্রহণযোগ্য, ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য যেটা কমপ্লায়েন্স বডি, সেটা হচ্ছে মালয়েশিয়ার কমপ্লায়েন্স বডি। এবং মালয়েশিয়ার কমপ্লায়েন্স বডি ওরা এতটা অথেন্টিক, মিডল ইস্ট থেকে গভর্নমেন্ট এসে মালয়েশিয়ান স্কলারদের নিয়ে যায় যে তোমরা গিয়ে আমাদের হালাল কমপ্লায়েন্ট সার্ভিস ডিজাইন করো, হালাল কমপ্লায়েন্ট প্রোডাক্ট ডিজাইন করো। এবং এটা শুরু হয় একদম সাপ্লাই চেইন থেকে। আমি যদি আপনাকে ছোট একটা উদাহরণ দিই, ধরেন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে হালাল কী হইতে পারে? আমরা তো জানি খাবারে হালাল হইতে পারে, রাইট? তারপর অ্যারোমেটিক হালাল সাবানের কারণে আমরা জানছি এখন না, গায়ে মাখা সাবানও হালাল হারামের ব্যাপার আছে। শুধু খাবারে না, সাবান তার কেউ খায় না, গায়ে তো মাখে। আচ্ছা, সাবান গেল, মানে এবার খাওয়াও গেল, তাহলে আর বাকি আছে কি? না, সব কিছুতেই থাকতে পারে। যেমন এই পডকাস্ট শুরুর আগে আমরা ইসলামিক ফাইন্যান্স নিয়ে আলোচনা করছিলাম, আপনার যেই এক্সপার্টিস ফিল্ড। এখন দেখেন ট্যুরিজমে এটা হালাল কি? সে তো এটা তো গায়ে মাখা সাবানও না, এটা তো খাবারও না, এটা তো এটা ব্যাংকিংয়েও না। তাহলে ট্যুরিজমের সাথে হালাল হারামের সম্পর্ক কী? দেখেন মালয়েশিয়ান বডি কি নিয়ম করলো যে কেউ যদি হালাল ট্যুরিজম মেনটেন করতে চায় তাকে কতগুলো জিনিস স্ট্রিক্টলি ফলো করতে হবে। নাম্বার 1, মানে যখন তুমি ট্রাভেল করবা ইট হ্যাজ টু বি সেপারেট, মেল অ্যান্ড ফিমেল আলাদা থাকবে। অথবা এটা যদি না পারে একটা ফ্যামিলি আলাদা থাকবে, যে একটা ফ্যামিলি এই গাড়িতে, আরেক ফ্যামিলি আরেক গাড়িতে, তাইলে মেল ফিমেল আলাদা করতে হবে না। কিন্তু তুমি এক ফ্যামিলির মেল ফিমেল, আমি আরেক ফ্যামিলি, দুইটা একসাথে কম্বাইন করা যাবে না। পর্দার ব্যাপারটা কিন্তু এখানে চলে আসছে, নাম্বার 1। নাম্বার 2, দ্য গাইড হ্যাজ টু বি মেল অর ফিমেল। যদি ওখানে থাকে ফিমেল মানুষ, তো সেখানে গাইড থাকবে হবে ফিমেল। আর যদি মেল পুরুষ থাকে ওখানে, গাইড থাকতে হবে পুরুষ। কোনো মানে মেল ট্যুরিস্টকে, মেল যে মানে ধরেন একদল ট্যুরিস্ট আছে যে পুরুষ, তাকে কোনো ফিমেল গাইড করতে পারবে না। আবার একদল ফিমেল আছে তারা ট্যুরিস্ট, তাকে কোনো মেল গাইড করতে পারবে না। 2 নম্বর রুল। 3 নম্বর রুল হচ্ছে তাদেরকে, যদি রমজান মাস হয় তাদেরকে মানে হালাল খাবার, হালাল টাইমিং তাদেরকে অ্যাওয়্যার করতে হবে, যে আমরা ওই জায়গায় থামবো, ওই জায়গায় ইফতার করতে হবে, আমরা ওই জায়গায় তারাবির ব্যবস্থা আছে, ওই জায়গায় আমাদের অমুক জায়গায় অমুক টাইমে আমাদের সেহরির ব্যবস্থা হবে, এটা হোটেলে হোক যাত্রাপথে হোক। ঠিক আছে। 4 নম্বর রুলস হচ্ছে ইট ক্যান নট বি প্রোভাইড অ্যান অ্যালকোহলিক আইটেমস নট ডিউরিং দ্য জার্নি, অথবা যেই হোটেলে তুমি স্টে করবে ওই হোটেলে কোনো বার থাকতেই পারবে না, তুমি মানে সার্ভ করা তো পরের কথা। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে প্রাইভেট পুল থাকতে হবে। কোনো একটা দিনদার মানুষ তার ওয়াইফ নিয়ে, তার মেয়ে নিয়ে যদি মানে গোসল করতে চায়, এটা যেন চারোদিক দিয়ে ঘেরা, বাইরের কেউ যেন না, এখানে এক্সেস দূরের কথা, কেউ যেন নাও দেখতে পারে। মানে ইট হ্যাজ টু বি কাভার্ড, এডিকুয়েটলি কাভার্ড, মানে তারা যেন পর্দার মধ্যে থেকে সাঁতার কাটতে পারে পুলে, এরকম ব্যবস্থা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে যেখানে স্টে করবে সেখানে পরিপূর্ণভাবে নামাজের ব্যবস্থা থাকতে হবে, এবং জুম্মার নামাজের জামাতের ব্যবস্থা থাকতে হবে, এবং প্রত্যেকটা রুমের ভিতরে কেবলা দিক নির্দেশ করা থাকে। ঠিক আছে। সো এই ব্যাপারগুলো তারা লাইন বাই লাইন করেছে। কমোড, হাই কমোড, লো কমোড যেটাই থাকুক, সেটা কেবলা ফেসে হইতে পারবে না। যদি কেবলা ফেসে হবে ওটা তাহলে হালাল ট্যুরিজমের মধ্যে পড়বেই না, ওটা ঠিক করতে হবে। তো দেখেন একদম পয়েন্ট টু পয়েন্ট করে লিখে দিচ্ছে, মানে দেয়ার ইজ নো ওয়ে ফর কনফিউশন, কেউ কনফিউশন থাকতে পারবে না। ঠিক আছে। এটা হচ্ছে আপনার অপারেশনাল ওয়ে। কিন্তু ধরেন কিছু এবার ফিলোসফিক্যাল কিছু ব্যাপার আছে। এখন আমি হারাম টাকা দিয়ে যদি হালাল ট্যুরিজম নেই, সেটা হালাল হবে কি না? ভেরি গুড কোশ্চেন। যখন অ্যারোমেটিক হালাল সাবান লঞ্চ হয়েছিল, আমার মনে আছে অনেকে প্রশ্ন করছে টিভিতে, তখন একজন উত্তর দিত, ইসলামিক প্রশ্ন উত্তর, একজন প্রশ্ন করছিল, আমার স্পষ্ট মনে আছে, হুজুর আমি যদি হারাম টাকা দিয়ে বা ধরেন সুদের টাকা দিয়ে আমি অ্যারোমেটিক হালাল সাবান কিনি, ওই সাবানটা হালাল হবে কিনা? তখন প্রশ্ন করছিল হুজুর, আমার উত্তরটাও মনে আছে। তখন বলছিলেন যে না, এটা অবশ্যই আপনার শুধু তাহলে ওই অ্যারোমেটিক হালাল সাবান আপনি যাই কিনবেন সেটাই হলো হারাম। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখন হালাল মার্কেটিং সম্পর্কে বলেন। আচ্ছা, হালাল মার্কেটিংটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সার্ভিসটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটা আপনি এমন একটা টিজিকে টার্গেট করছেন যেটা তাদের কাছে রিলেভেন্ট। খেয়াল করে দেখেন, আমি কিন্তু মুসলমান বলি নাই, আমি তাদের কাছে রিলেভেন্ট। অ্যান্ড রিলেভেন্সিটা কীভাবে আমি এক্সপ্লেইন করব? ধরেন আমার কাছে হালাল মার্কেটিং কেন রিলেভেন্ট? আমি মুসলিম, আপনিও মুসলিম। আমার কাছে কেন রিলেভেন্ট? আমি প্র্যাকটিসিং মুসলিম, আপনিও প্র্যাকটিসিং মুসলিম। এখন দেখেন, যেটা আমি বললাম শুরুতে, আমি ভাবছিলাম যে হালাল মার্কেটিং বা হালাল প্রোডাক্ট হচ্ছে ডিজাইন ফর অনলি ফর মুসলিম। আই ওয়াজ সো রং।
এখানেও আমি রং, মানে শুধু যে রিসার্চার করছে নন মুসলিম তা না, হালাল প্রোডাক্টের একটা বড় অংশের কনজিউমার্স আর নন মুসলিমস। আমি আমার হালাল মার্কেটিং বইতে এটা লিখছি। আই ওয়াজ সো মানে অ্যাস্টোনিশড এটা জেনে হালাল প্রোডাক্টের একটা, আমি অস্ট্রেলিয়াতে আমি রিলেট করতে পারি, অস্ট্রেলিয়াতে আমি একজন বয়স্ক অস্ট্রেলিয়ান ভদ্রমহিলাকে আমি দেখলাম হালাল বোচার থেকে বের হইতে মাংস কিনে। তো ওকে প্যালেস্টাইন ক্রসিংয়ের সময় ওরা আমি জিজ্ঞেস করতেছি, ওয়াই ডিড ইউ গো দেয়ার, ইউ আর ক্রিশ্চিয়ান রাইট? ইয়েস, ওয়াই ডিড ইউ গো দেয়ার? ইউ আর নট বাউন্ড টু বাই হালাল প্রোডাক্ট রাইট, হালাল ইউ ক্যান বাই ফ্রম গ্রোসারি শপ। আমার কি মহিলা কী বলছে জানেন? বলে ইয়েস দ্যাটস রাইট, বাট আই থিঙ্ক হালাল প্রোডাক্টস, হালাল মিটস আর মোর পিওর, মোর ডিফাইন্ড, আই ট্রাস্ট halal meat more than grocery meat. Fantastic. হ্যাঁ, I don't buy it not out of religious belief. I buy it যে এটা একটা ভালো জিনিস হবে, ভালো যেহেতু হালাল ওরা বলতেছে, তার মানে এখানে ওরা ক্লিন ছিল, ওরা অনেক কমপ্লায়েন্স মেনটেন করছে, কিছু একটা আছে এটার মধ্যে পরিষ্কার, যেটা আমাকে গ্রোসারি মিট দিতে পারবে না। তার মানে একটা দিস ইজ হার বিলিফ। তখন আমি রিলেট করতে পারলাম যে এখানে হালাল মার্কেটিংয়ে রিসার্চাররা যে লিখছে যে দেয়ার ইজ এ পোর্শন হালাল মার্কেটের কনজিউমার একটা নন মুসলিম, তাহলে আমি রিলেট করতে পারতেছি যে দিস ইজ ট্রু। এবং এটা কেস স্টাডি সহ লিখছি। মালয়েশিয়াতে একটা বিয়ার ব্র্যান্ড নামানো হয়েছিল, বিয়ারটার নাম ভুলে গেছি, দিস ইজ স্পেশালি ডিজাইন ফর নন মুসলিম, হালাল বিয়ার এটা। আচ্ছা, বিয়ার হালাল বিয়ার রাইট, আপনার বইতে আপনি লিখেছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, হালাল বিয়ার কীভাবে, ওইটা ওই যে আদার রস থেকে বিয়ার বানানো হয় বা আদার শিকড় থেকে, শিকড় জাল দিয়ে। আমিও খাইছিলাম। কিন্তু নামটা কি হারাম নাম না, নাকি নামটা ঠিক আছে? হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলছেন, নামটা হালাল, এই নামটা হারাম। এবং এটার কারণে মালয়েশিয়ার যে ধর্মমন্ত্রী সে এটার অপোজ করছিল যে বিয়ার যেহেতু নাম আছে, আর বিয়ার মানেই হচ্ছে এটা একটা হারাম নাম, মস্তিষ্কে আছে যে মস্তিষ্কে, রাইট রাইট এক্স্যাক্টলি, অ্যালকোহল। সো এই কারণেই উনি এটা অপোজ করেছিলেন। মালয়েশিয়ার ধর্মমন্ত্রী এটা বলছিলেন যে না, বিয়ার নাম নিয়ে এটাকে বারাজাত করা যাবে না। আচ্ছা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। দেখেন, মিডিয়া ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। মিডিয়া আপনাকে যদি কোনো কিছু বলে হালাল, অধিকাংশ লোক সেটা মনে করবে হালাল। যদি বলে হারাম, কারণ হালাল জিনিসকে হারাম বলে যদি মিডিয়া, বুঝে না বুঝে অনেক লোক সেটা হালাল মানে হারাম হিসাবে নিবে। এখন তার মানে বিজনেস যখন কোনো কিছুকে প্রমোট করে, দেখেন সেখানে কিন্তু ধর্মীয় ভাব গাম্ভীর্য, শরিয়া কমপ্লায়েন্স এগুলার চাইতে প্রফিট সিকিংটা মেইন বিষয় থাকতে পারে অনেক সময়, সবসময় তাই থাকে, অনেক সময় না, আমি ডিসএগ্রি করি আপনার সাথে। তার মানে দেখেন, এটা কেন বললাম যে যখন বাংলাদেশের ধরেন 90%-এর বেশি মানুষ হচ্ছে মুসলিম, সেখানে যদি হালাল একটা টার্ম আপনি যোগ করে দেন, তাহলে সবাই অ্যাটেনশন পাবেন। বিশেষ করে আপনি মার্কেটিয়ার, আপনার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টদের অ্যাটেনশন পাওয়া। ব্যাংকার যারা, তারাও মানে হালাল ব্যাংকিং যদি হয়, দ্যাট ইজ মানে ইন্টারেস্ট বেসড ব্যাংকিং না, নন ট্র্যাডিশনাল ব্যাংকিং, ইসলামী ব্যাংকিং হলে সেদিকে লোকজন আসবে, তাদেরকে অ্যাট্রাক্ট করা যাবে, তাদেরকে বোকা বানানো যাবে। এই জন্য দেখেন যে আমাদের দেশে ইসলামী অনেকগুলো ব্যাংক তৈরি হয়েছে। আগে ট্র্যাডিশনাল ব্যাংক ছিল, পরে দেখে যে না ভালো করতে পারতেছে, তারা ইসলামী নাম দিয়ে তারা ইসলামী ব্যাংকিং শুরু করেছে। এই দেখা দেখি এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মানে নন মুসলিম যারা, তারাও কিন্তু একটা করে ইসলামিক উইং খুলেছে। তার মানে এটা আমি যেটা বলতে চাই যে যদি কোনো বিজনেস পারপাজে কোনো কিছু করা হয়, তাহলে সেটা প্রফিটের দিকে যায়। তারা সুদ মানে আর্নিং করলো নাকি প্রফিট আর্নিং করলো, দ্যাট ইজ নট মানে ভেরি ইম্পর্টেন্ট ফর দেম। তাদের কাছে প্রফিটটা মানে মেইন বিষয়। আমার প্রশ্ন আপনার কাছে, এই যে হালাল হারাম ইস্যু যখন মার্কেটিংয়ের মধ্যে ঢুকিয়ে আমি এটাকে মানে ক্লায়েন্টদেরকে ক্যামোফ্লেক্স করার চেষ্টা করছি, মানে ডিসিভ করার চেষ্টা করছি, তখন জিনিসটাকে আসলে হালাল, মানে এটা শরীয়ত সম্মত হয় কিনা ব্যাপারটা, তখন কি জিনিসটা হালাল থাকছে কিনা? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে ভাইয়া, ইসলামে কিন্তু আছে আপনি নিয়তটা কিভাবে করতেছেন। দেখেন, অ্যারোমেটিক হালাল সাবানকে অনেকে বলে কি মার্কেটিং স্ট্যান্ড, ঠিক আছে? আচ্ছা, মার্কেটিং স্ট্যান্ড কোনটাকে বলে? যেটা হচ্ছে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের মনোযোগ আকর্ষণের জন্য যা করছেন সেটাই মার্কেটিং স্ট্যান্ড, অবশ্যই, ঠিক আছে? এটা পজিটিভলি হতে পারে, নেগেটিভলি হতে পারে। তো এটা যদি হারাম হয়, তাহলে কি সব মার্কেটিং স্ট্যান্ড হারাম? না। এখন দেখেন, সৈয়দ আলমগীর সাহেবকে মানুষের মানে ধর্মীয় দিক থেকে করার জন্য করেছেন? হয়তো না, উনি কিন্তু করেছেন লাক্সের বিপরীতে এটাকে একটা স্ট্রং পজিশনিং করার জন্য হালালকে ইউজ করেছেন, জাস্ট অ্যাটেনশন পাওয়ার ক্লায়েন্ট, হ্যাঁ, সেটা ওনার দিক থেকে উনি ঠিক আছেন, কারণ ওনার একটা ওয়ে দরকার ছিল। হালাল টার্মটা যদি অলরেডি ইউজড হয়ে যেত সাবানে বাংলাদেশ, আমি প্রিটি শিওর উনি হালাল টার্মের দিকে যেতেন, উনি একটা ইউনিক টার্ম খুঁজতেছিলেন। এখন দেখেন, আপনি যখন নিয়ত করবেন, আমি জানি না ওদের তো নিয়ত অবশ্যই ব্যবসায়িক ক্ষেত্রে, কিন্তু আমি যখন হালাল টার্ম নিয়ে করবো যে প্র্যাকটিসে মুসলিম, তখন আমার নিয়ত থাকে যে হ্যাঁ, আমি এখান থেকে প্রফিটটা করব, প্রফিট ইজ মাই সেকেন্ডারি অবজেক্টিভ। আমার প্রাইমারি অবজেক্টিভ কি? যে আমি আল্লাহকে বলতে পারবো যে আমি একটা হালাল প্রোডাক্ট ডিজাইন করছিলাম, এখান থেকে প্রফিট আসলে ভালো, না আসলেও আমার সমস্যা নাই। আচ্ছা, না, এখানে আমার কথা আছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু একটা প্রাতিষ্ঠানিকভাবে আপনি যদি হালাল কোনো কিছু ডিজাইন করেন, ওদের তো প্রথমেই শুরুতে থাকে যে
ব্যবসায়িক একটা ধান্দা। না না, ব্যবসা না হলে আমার কথা হচ্ছে একটা বিষয়, দেখেন কোনো ব্যবসা যেখানে সেখানে আপনার প্রফিট থাকতে হবে। হ্যাঁ অবশ্যই। প্রফিট না থাকলে মানে আপনি যদি নিজের টাকা দিয়ে ব্যবসা করেন তাহলে তো এটা ব্যবসা না। কারণ ব্যবসার মূল কথা হচ্ছে ইউ উইল হ্যাভ টু সাস্টেইন ফর এ লং টাইম। রাইট, ইউ হ্যাভ টু মেক প্রফিট। হ্যাঁ, সাস্টেইনেবিলিটি তখনই আসবে যখন আপনি প্রফিট করতে পারবেন। রাইট। হ্যাঁ, এখন দেখেন, এখন আপনি বলতে পারেন যে না তাইলে তো ভাই আমি চ্যারিটি করার জন্য আমি হালাল টার্ম আমি তো ব্যবসার জন্যই করবো। যদিও আপনার নিয়ত থাকবে চ্যারিটি করার জন্য, ফর এক্সাম্পল মানে কথার কথা ধরে নিলাম, আল্লাহ পাক আপনাকে এটাকে ব্যবসা বানাবে এবং এই ব্যবসাটা আপনার ওইটার চেয়ে বেড়ে হবে যদি আপনি ব্যবসাকে প্রায়োরিটি করে বানাইতেন। ওকে, যাক আমরা হারাম হালাল থেকে এখন একটু বেরোবো, একটু অন্য ডোমেনে যেতে চাই। আচ্ছা, আরেকটু বলি যেটা আমি বলতেছিলাম যে দেখেন একটা মুরগি মানে একটা মানে মাংস বা একটা মুরগি বা একটা গরু যখনই হালাল হবে সেটাকে ওই যে আমরা বলতেছিলাম যে ইট হ্যাজ টু বি স্লটার্ড ইন এ শরিয়া কমপ্লায়েন্ট ওয়ে। এখন দেখেন শরিয়া কমপ্লায়েন্ট ওয়ে কি, আমাদের যে 4টা মাযহাব আছেন, আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে জবাই করার সময় আল্লাহু আকবার বলতে হবে, নাইলে এটা হালাল হবে না। ঠিক আছে, আচ্ছা গেল। কিন্তু অন্য মাযহাব বলেছেন, ইমাম শাফি বা হাম্বলি মাযহাবের লোকজন বলেছেন, আল্লাহ মাফ করুক আমি যদি না আমি ভুল হয়ে থাকি, আমি যতটুকু জানি আর কি, কারণ আমি কোনো ইসলামিক স্কলার না, ওনারা বলেছেন যে জবাই করার সময় আল্লাহু আকবার বললে ভালো, না বললেও যে হারাম হয়ে যাবে ব্যাপারটা এরকম না, জায়েজ হয়ে যাবে, বললে এক্সট্রা সোয়াব পাবে, কিন্তু এটা হালাল হয়ে যাবে। কিন্তু শর্ত আছে এখানে আরেকটা, যে স্লটার করবে হি হ্যাজ টু বি মুসলিম, তার মুসলমান হইতে হবে। তার মানে হচ্ছে কোন এখানে প্রশ্ন আছে, সে কি জন্মগতভাবে মুসলমান হবে নাকি প্র্যাকটিসিং মুসলিম? যা খুশি হোক না, ব্যাপার আছে, আমি একটা জিনিস আপনাকে এখানে থামাবো। হ্যাঁ, সেটা হচ্ছে মুসলিম, আমি মনে করি যে মুসলিম এমন একটা ধর্ম জন্মগতভাবে মুসলমান হওয়া যায় না। আচ্ছা, সিরিয়াসলি, কারণ ধরেন আমি মুসলমানের ঘরে জন্মিয়েছি কিন্তু আমি আল্লাহকে বিশ্বাস করি না। না না, ওইটা তো মুসলমান, সেটা অ্যাথিস্ট, তাহলে তো আমি তো মুসলিম না। মুসলিম না, অ্যাথিস্ট। তার মানে মুসলিম আপনাকে বাই প্র্যাকটিস মুসলিম হতে হবে। হ্যাঁ, মানে সে বিশ্বাস করতে হবে, হ্যাঁ ঈমান আনতে হবে। রাইট। এখন ধরেন একটা সেই ঈমান আনছে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাও কিন্তু সে মুসলিম। ঠিক আছে, তার সে জবাই করলে হালাল হয়ে যাবে, এটা হারাম হবে না। কিন্তু তার মানে হচ্ছে কি, দেখেন এখানে একটা মাসলা ব্যাপার চলে আসে, যখন কোনো নন মুসলিম ব্যক্তি যদি আল্লাহু আকবার বলেও জবাই করে সেটা হালাল হবে না। যদি কোনো মুসলমান কোনো শুকরের মাংস আল্লাহু আকবার বলেও জবাই করে সেটা হালাল হবে না। মানে ইসলামিক যে শরিয়া, এটাকে বলা হচ্ছে আপনার ফেকাহ কিন্তু ভেরি স্ট্রিক্ট, ভেরি প্রেসাইজ, খুবই প্রেসাইজ। আচ্ছা, এখানে আমি আরেকটা প্রশ্ন করি, ভেরি ট্রু। আমরা যদি এটা ইসলামিক কোনো আলোচনায় বসি নাই, ধরেন আমি ঘুষ খেয়েছি এক জায়গা থেকে, ঘুষ খেয়ে সেটা আমি একটা কোরবানির গরু কিনছি, হ্যাঁ কোরবানি করা হালাল, কোরবানি করা একটা মানে দায়িত্বের মধ্যে পড়ে মুসলিমদের। তারপরে এটা সমস্ত হালাল কায়দায় এটাকে আপনার মানে জবাই করা হলো, সবাইকে বিতরণ করা হলো, এটাকে আমার মানে আমার এই টোটাল যে অ্যাক্ট যে কোরবানিটা, এটাকে হালাল হলো? আমি তার আগে আমাকে বলেন, কোরবানির কথা বাদ দেন, আপনি যে ঘুষের টাকা দিয়ে আপনি আপনার নিজের জন্য একটা জিনিস কিনছেন, আপনার ওয়াইফের জন্য কিনছেন, আপনার মায়ের জন্য 1 কেজি ফল কিনছেন, সেটা কি হালাল হয়েছে? কোরবানি কত বহুত পরের কথা, তার মানে এটা হালাল হয় না। যেমন আমার জানা আছে যে যেমন ধরুন চায়নায় যে মজার ব্যাপার হচ্ছে যে অনেক বাংলাদেশি এরকম এক চাইনিজের মুখে শোনা যে তারা করছে কি, যে বলছে যে ভাই আমার এই প্রোডাক্টের গায়ে লিখে দেন যে মেড ইন জাপান, কারণ চায়নার, তারপরে আরও এরকম অনেক কাজ করার পরে প্রোডাক্টের গায়ে, কাভারের গায়ে এগুলো লিখে আপনি শিপমেন্ট করে দিবেন। মানে যত ধরনের আকাম, দ্যাট ইজ ওভার ইনভয়েসিং এটা করবে, কখনো প্রয়োজনে আন্ডার ইনভয়েসিং করবে, কিন্তু যখন খাওয়ার সময় তখন বলবে যে মুরগিটা হালাল কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রু। তার মানে এটা হচ্ছে মগজের প্রবলেম, বুঝছেন? মানে আমি যেটা ফিল করি দ্যাট ইজ হালাল, এই জিনিসটা এটা একটু সার্কুলেট করা দরকার, এটা বৈধ বিষয়। মানে ইসলামিক ওয়েতে যেটা হালাল, এটা শুধু হালাল মার্কেটিং না, এভরিথিং। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার চিন্তা চেতনায় হালাল, নিজে প্র্যাকটিস করতে হবে হালাল ব্যাপার, নট জাস্ট ইন মার্কেটিং, ইওর লাইফস্টাইল হ্যাজ টু বি হালাল। ইয়েস। আচ্ছা, হারাম হালাল থেকে আমরা একটু বেরিয়ে আসতে চাই। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এটা নিয়ে আলাদা একটা পডকাস্ট করতে পারবো। অনেক কনফিউশন আছে, আমাকে অনেকে জিজ্ঞেস করে ভাই এই হালাল মার্কেটিং আবার হালাল কি, অনেক বড় বড় মার্কেটাররা জিজ্ঞেস করে আমাকে। তা আমার মনে হয় যে এটা নিয়ে আসলে ক্লিয়ারলি একটা পডকাস্ট করা দরকার। আমি তো ফাইন্যান্স নিয়ে কথা বলি, যেহেতু বাংলাদেশ ইসলামিক মানে ইসলামিক স্টেট নয়, যদিও আমরা মুসলিম প্রধান দেশ, তো সেখানে সবার প্রশ্ন, স্যার আপনি সুদকে এনকারেজ করছেন। আরে বাবা, ইট ইজ নট এনকারেজমেন্ট, তাই না? আপনার সিচুয়েশন ব্যাখ্যা তো করতে হবে, বুঝবেন কিভাবে একটা জিনিস পরিত্যাগ করবেন সেটা তো আপনাকে বুঝতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি একটু অন্য একটা দিকে যাই, যেহেতু আপনি মার্কেটিং নিয়ে খুব মানে অনেক কাজ করেন, প্লাস বর্তমান সময়ে কাজ করেন, টুকটাক কাজ করি। বর্তমান সময়ে মার্কেটিং এর ধরন পাল্টেছে, জি, বিকজ অফ ইনক্লুশন অফ টেকনোলজি। আপনার জীবনযাত্রা সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এখন সোশ্যাল মিডিয়াতে মানুষের প্রেজেন্স না থাকলে মানে মানুষকে চিনতেই পারে না, অবস্থা হয়ে গেছে। তো এই সময়ে কন্টেন্ট রাইটিং বলে আপনার একটা বই আছে, কন্টেন্ট রাইটিং, দ্যাট ইজ কন্টেন্ট মার্কেটিং শুরু হবে কন্টেন্ট রাইটিং দিয়েই। তো এই কন্টেন্ট মার্কেটিং এখনকার সময়ে
কতটা গুরুত্বপূর্ণ, এবং আরেকটা জিনিস হচ্ছে এখন যারা ইয়াং তারা এই কন্টেন্ট রাইটিংয়ে, কন্টেন্ট মার্কেটিংয়ে কীভাবে অবদান রাখতে পারে সে সম্পর্কে একটু সংক্ষেপে বলেন। আচ্ছা, চমৎকার প্রশ্ন সাইফুল ভাই। কন্টেন্ট মার্কেটিংয়ে মানে গুরুত্ব অপরিসীম, বিশেষ করে এই যুগে। আপনি দেখেন আমার যে এই বইটা আছে, দর্শকদের একটু দেখাই, এই যে কন্টেন্ট মার্কেটিং বইটা, সাইফুল ভাই আমার 2টা বই কিনেছিলেন, নন মার্কেটের জন্য মার্কেটিং আর এই যে কন্টেন্ট মার্কেটিং। সো এখন এই কন্টেন্ট মার্কেটিং বইটা এবং প্রকাশনীর দিক থেকে সাইফুল ভাই হচ্ছে আমার কি বলবো সহলেখক, মানে সহকর্মীর মতো সহলেখক আর কি। তো তারও বই ইত্যাদি থেকে বের হয়েছে, আপনারা জানেন, আমারও বই ইত্যাদি থেকে বের হয়েছে। এটা বের হয়েছিল গত বছর 2024 সালে। তো দেখেন, টু অ্যান্সার ইউর কোশ্চেন ভাইয়া, কন্টেন্ট ছাড়া অনলাইনে আপনি কিছুই বেচতে পারবেন না, সোজা কথা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভাই আমার তো বেচার কিছু নেই, আমার কোনো প্রোডাক্ট নেই, সার্ভিস নেই, আমি কী বেচবো? আপনি যে নিজেরা বেচবেন সেটাও পারবেন না। পার্সোনাল ব্র্যান্ডিং করবেন না, তার মানে কি ইউ ইউরসেলফ ইজ দ্য ব্র্যান্ড ফর ইউরসেলফ, রাইট? আপনি নিজেই আপনার নিজের প্রোডাক্ট, হ্যাঁ, এবং এই প্রোডাক্টটাকে সেল করেই আপনি ব্র্যান্ড বানাতে যাচ্ছেন। ধরলাম আপনার কোনো বেচার কোনো প্রোডাক্ট ফিজিবল, মানে কি বলে এটা, ট্যাঞ্জিবল কোনো প্রোডাক্ট নাই, বা আপনার কোনো ট্যাঞ্জিবল সার্ভিস নাই, আপনি তো নিজে কথা বলতেছেন। যেমন হিরো আলম, ওর নিজে একটা পার্সোনাল ব্র্যান্ড, ঠিক আছে, ভালো খারাপ এটা তো পরের হিসাব। তারপর আরেকটা ভদ্রলোকের নাম আছে, কি জানি ভুলে গেছি, রিপন, আচ্ছা রিপন, এই টিকটক করা যায়, হ্যাঁ, ওর তো কোনো সার্ভিসও নাই, প্রোডাক্টও নাই, ও নিজেরই বেচে, ঠিক আছে। সো কীভাবে করতেছে, সেও কিন্তু কন্টেন্টের মধ্যে করতেছে। আচ্ছা দেখেন, এখন দেখেন কন্টেন্ট কিন্তু অনেক আগে থেকেই পৃথিবীতে ছিল, কিন্তু আমরা এটা আইডেন্টিফাই করি না যে দিস ইজ এ কন্টেন্ট অ্যান্ড দিস ইজ হাউ ইট হ্যাজ টু বি সার্কুলেটেড, যে অথবা এটার এরকম ফজিলত আছে, তাৎপর্য আছে। কীভাবে বলি, আমরা আগে একটা সিনেমাকে যখন, আপনি তো অনেকগুলা শত গান লিখেছেন, শত আপনি নাটক লিখেছেন, সেগুলোকে আপনি কি বলেন? নাটক লিখলে বলেন নাটক, রাইট? গান লিখলে বলেন গান, ঠিক আছে? সিনেমা হলে সেটা কি সিনেমা। আচ্ছা, এখন সব হয়ে গেছে কন্টেন্ট, ইয়েস, রাইট? আমি জানি আপনি আমার সাথে একমত হবেন। আপনার গানও হয়ে গেছে কন্টেন্ট, আপনার ওই যে কি বলে গীতি কবিতা, সেটাও হয়ে গেছে কন্টেন্ট, আপনার যে নাটক ওইটাও কন্টেন্ট। তো এক সময় আসবে, আমি আমার বইতে লিখছিলাম, মানুষ এক সময় কন্টেন্ট বলবে, এখন অলরেডি বলা শুরু করছে, ওটিটি, হ্যাঁ, ওটিটি বলে। তারপর ওটিটিতে যে কন্টেন্ট যায়, ওয়েব সিরিজ সেটারও কন্টেন্ট বলে, নাটক সেটারও কন্টেন্ট বলে, সিনেমা সেটারও সব হয়ে গেছে কন্টেন্ট। আচ্ছা, জেনেরিক একটা ওয়ার্ড, মানে পৃথিবীতে হয় কি যে আপনি জেনেরিক ওয়ার্ডটা ভেঙে বিভিন্ন টার্মে বিভিন্ন নিশে গিয়ে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পায়। এটা হয়ে গেছে উল্টাটা, বিভিন্ন ভাইঙা যেটা, এটা সব একসাথে হয়ে গেছে একটা কন্টেন্ট, জেনেরিক ওয়ার্ড, ঠিক আছে? এখন দেখেন, আপনি যেটাই করেন সেটাই কোনো না কোনো কন্টেন্ট হবে। কেন? আপনি টেক্সট লিখতেছেন, এটাও একটা কন্টেন্ট। আপনি ভিডিও বানাচ্ছেন, সেটা, আপনি তো প্রচুর ভিডিও, আমি আপনার অনেক ভিডিও দেখি, আপনার প্রচুর ভিডিও আছে, কন্টেন্ট। মোস্ট পাওয়ারফুল, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট পপুলার টাইপ অফ কন্টেন্ট ফর্মেট হচ্ছে ভিডিও কন্টেন্ট, যেটা আপনি দেন। আচ্ছা, আপনি লেখেনও প্রচুর, সেটাও কন্টেন্ট। যদি আপনি অডিও দেন, সেটাও কন্টেন্ট। যদি আপনি ডিজাইন করেন, ইনফোগ্রাফ, সেটাও কন্টেন্ট। মানে আপনি যেটা লিখবেন, আপনি একটা কমেন্ট লিখছেন, সেটাও কন্টেন্ট। মানে অনলাইনে আপনার কোনো ফুটপ্রিন্ট আছে, মানে এটা কন্টেন্ট। ওকে, তার মানে হচ্ছে এবার তাহলে বুঝতেছেন এটার ফজিলত কত। কন্টেন্ট ছাড়া আপনি কিছুই করতে পারবেন, মানে এভরিথিং ইজ কন্টেন্ট, রাইট? এখন এই কন্টেন্টটা হাউ ইউ লেভারেজ ইট, দ্যাট ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে, এটার জন্য আমি বাংলাদেশে প্রথম কন্টেন্ট মার্কেটিং এই বইটা লিখছিলাম। আবার এটা নিচে ইয়েও লাগিয়েছিল, আদিত্য ভাই বললো যে ভাই একটা সাবটাইটেল দেন। আমি বললাম ঠিক আছে, তাহলে কন্টেন্ট টু কি প্রথমে জানি কি দিয়েছিলাম, তারপরে জুয়েল ভাই বললো যে না, আপনি এটা একটু ছোটো করলে কন্টেন্ট টু ক্যাশ হয়। আমি ঠিক আছে দেন, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা। তো এখন আমি চেষ্টা করেছি, আমার সবগুলো বইয়ের আমার একটা ইউএসপি হচ্ছে ভাইয়া, 2টা ইউএসপি। প্রথম ইউএসপিটা হচ্ছে ফার্স্ট টাইম এভার রিটেন ইন বাংলাদেশ। কিন্তু এই যে হালাল মার্কেটিং যে বইটা নিয়ে কথা বললাম, ফার্স্ট টাইম রিটেন ইন দ্য ওয়ার্ল্ড। হালাল মার্কেটিং নিয়ে 2টা বই আছে পৃথিবীতে। একটা 2016-তে বের হয়েছিল, তুরস্ক থেকে মনে হয়, কোন দেশ থেকে ভুলে গেছি আসলে, মনে হয় তুরস্ক থেকে। কিন্তু এই হালাল মার্কেটিং নিয়ে এটা সেকেন্ড বই। কিন্তু আমি যেভাবে পজিশনিং করেছি দেখেন, এথিক্যাল, সাস্টেনেবল এবং ইকো ফ্রেন্ডলি, রাইট? এই পজিশনিং, এটার সাথে আমি হালাল মার্কেটিংয়ের ম্যাচ করেছি, যে হালাল মার্কেটিংয়ের সাথে কোথায় এথিক্যাল যে ব্যাপারটা আছে, কোথায় ইকো ফ্রেন্ডলি ব্যাপারটা আছে, কোথায় সাস্টেনেবল ব্যাপারটা আছে, এটা খুঁজে বের করেছি আমি রিসার্চ পেপার থেকে। এই যে আমি 2টা কম্বিনেশন করেছি, মার্চ করেছি, এই পজিশনিংয়ে দিস ইজ দ্য ফার্স্ট বুক এভার রিটেন ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমি যেটা প্রশ্ন করেছিলাম, যেটা যারা মানে আমাদের একটা অডিয়েন্সের অনেক বড় একটা অংশ, তারা ইয়াং, এরা এই কন্টেন্ট মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে কিভাবে নিতে পারে, ওরা ওদের জীবনকে সাজাতে কিভাবে পারে, এখানে তাদের পার্টিসিপেশন কিভাবে করতে পারে? সব ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার যদি অনলাইনে প্রোডাক্ট না থাকে, বা অনলাইনে আপনার যদি পদচারণা করার প্রয়োজন না থাকে বা ইচ্ছা না থাকে, কন্টেন্ট মার্কেটিং খুব একটা দরকার নাই আপনার। ওকে, ঠিক আছে।
কিন্তু যদি আপনার ইচ্ছা হয় যে না সব ইয়াং জেনারেশন তার মানে বিজনেসম্যান না বা পার্সোনাল ব্র্যান্ড করতে চায় না বা সবার তো প্রোডাক্ট বা সার্ভিস নাই বা প্রোডাক্ট বা সার্ভিস আছে তাদের করতে হয় না, তার কোম্পানি করে, সে কোম্পানির হয়ে একটা কাজ করে। সো এটা সবার জন্য প্রয়োজন নাই, ওকে, এটা তাদেরই প্রয়োজন। ধরেন কয়েকটা আমি আমার ভূমিকাতে লিখেছিলাম যে এই বইটা কাদের হেল্প করবে। নাম্বার 1 যারা বিজনেসম্যান, অনলাইন বিজনেসম্যান স্পেসিফিকলি। 2 নম্বর হচ্ছে যারা কন্টেন্ট মার্কেটিং ক্যারিয়ার করতে চায়, যে কন্টেন্ট মার্কেটিং করে আমি ক্লায়েন্টদের সার্ভ করব, সে নিজেরা শিখতে চায়, তার নিজের কোনো প্রোডাক্ট বা সার্ভিস মানে সার্ভিস দেয়, সে তার কন্টেন্ট মার্কেটিং সার্ভিসটা তার সার্ভিস হবে, এই জন্য শিখতে চায় সে, যাতে করে সো দ্যাট হি ক্যান সার্ভ আদার্স। 3 নম্বর হচ্ছে যারা কন্টেন্ট মার্কেটিং নিয়ে স্টাডি করতে চায়, সে বিজনেসম্যানও না, সে চাকরিজীবীও না, সে শখে সে পড়াশোনা করতে চায়, বা যখন পড়াশোনা করার পর এক সময় যখন মনে হবে যে না আই এম রেডি টু গিভ এ ফ্রিল্যান্স সার্ভিস, তখন সে দিল না দিলে নাই, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট ক্রিয়েট করে। এখন কি কন্টেন্ট ক্রিয়েট করে? যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, সব কিছু কন্টেন্ট, এটা শখে সে করতে পারে, সে তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ে করতে পারে, সে অন্যকে হেল্প করার জন্য, যেমন আপনি ফিন্যান্স নিয়ে কন্টেন্ট বানান এবং আমি প্রিটি শিওর আপনার কোনো হয়তো বা এখান থেকে ফিনান্সিয়াল কোনো উদ্দেশ্য ছিল না, আপনার উদ্দেশ্য ছিল আপনার নলেজ থেকে, আপনার 22 বছরের কর্পোরেট ক্যারিয়ার আছে ব্যাঙ্কিংয়ে, আপনার নলেজ থেকে যেন গণমানুষ উপকৃত হয়, এই উদ্দেশ্য থেকে আপনি হয়তো প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছিলেন। পরবর্তীতে এটা যদি মনিটাইজেশন হয় এটা ভিন্ন কথা, কিন্তু এই যে আপনার মতো যারা আছেন, যারা নলেজকে শেয়ার করতে চান, তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। আপনারা হয়তো শখ করে আসছেন। সো আপনাদের মতো মানুষ যারা আছেন, তাদের জন্য, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, সেটা হোক মানুষকে উপকারের জন্য, হোক এটা তার প্রফেশন, হোক এটা শখ করে, ঠিক আছে। এই বইটা হচ্ছে এই 4 টাইপের মানুষের জন্য। এর বাইরে যদি কেউ থাকেন, আপনার জন্য এটা নেসেসারি না, আপনি পড়তে পারেন, কিন্তু আপনার জন্য আমার মনে হয় সেই প্রশ্নটা আমরা একটু এড়িয়ে গেলাম। সেটা হচ্ছে যারা একেবারে ইয়াং, যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায়, হ্যাঁ, তাদেরকে মানে কন্টেন্ট ক্রিয়েশন সংক্রান্ত জ্ঞান তাদেরকে কিভাবে হেল্প করতে পারে, তারা এটাকে ক্যারিয়ার হিসেবে কিভাবে গ্রহণ করতে পারে? আচ্ছা, যারা ইয়াং জেনারেশন, টু বি স্পেসিফিকলি ধরেন যদি বলি জেন জেড, তো এরা যখন কন্টেন্ট ক্রিয়েশনে আসবে তখন দেখবে যে একটা কন্টেন্ট মেকিংটা তাদের জন্য অনেক সময় হেফাজত হয়ে যায়, যে আমি প্রচুর কন্টেন্ট বানাচ্ছি কিন্তু কোনো হেল্প পাচ্ছি না, কোনো এনগেজমেন্ট পাচ্ছি না, কোনো ROI পাচ্ছি না। সেক্ষেত্রে আমার এই বইটা তাদেরকে হেল্প করবে, কারণ এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ গাইড, যে আপনি এখান থেকে শুরু করবেন, এই টুলসগুলো ইউজ করবেন, এভাবে টার্গেট করবেন, এভাবে ফানেল ডিজাইন করবেন, এভাবে কন্টেন্ট স্ট্র্যাটেজি ডেভেলপ করবেন বেসড অন দ্যাট প্ল্যাটফর্ম। যদি ফেসবুক হয় তাহলে একরকম কন্টেন্ট স্ট্র্যাটেজি, যদি টিকটক হয় একরকম কন্টেন্ট স্ট্র্যাটেজি, যদি লিঙ্কডইন হয় একরকম কন্টেন্ট স্ট্র্যাটেজি। সো এক একটা রকম প্ল্যাটফর্ম অনুযায়ী কন্টেন্ট ক্রিয়েট করে, কন্টেন্ট প্ল্যান করে সেটাকে আপনি আপনার উদ্দেশ্যে ধাবিত হবেন। সে এটা আসলে ঠিক বলা যায়, মানে স্পেসিফিকলি আমি বলবো যে এটা মানে শুধু যে ইয়াংদের জন্য তা না, এটা বুড়াদের জন্য সমানভাবে কাজে লাগে। তার মানে দর্শক, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের ক্যারিয়ার করতে চান, কারণ প্রলয় সাহেব যেটা বললেন যে এখন সব কিছুই কন্টেন্ট, যারা আপনারা করতে চান তাদের প্রথম আমার পক্ষ থেকে একটা সাজেশন আছে যে স্টাডি কন্টেন্টস নাম্বার 1, যে আপনি কোন এরিয়া নিয়ে কাজ করতে চান, কেন করতে চান। যখন আপনি কেন করতে চানের উত্তর পাবেন, তখন কিভাবে করতে হবে তখন সেটা আপনি খুঁজে পাবেন। রাইট। সো প্রিপেয়ার ইয়োরসেলফ টু ডু ডিপ মার্কেট স্টাডি, এবং যে কাজটা করবেন তার উপরে একটা ডিটেল স্টাডি, তারপরে আস্তে আস্তে আপনি কাজ শুরু করেন। আর প্রলয় সাহেবের যে বই কন্টেন্ট মার্কেটিং, এটা আপনার একটা হেল্প হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু অন্যদিকে যাই। সেটা হচ্ছে যে বাংলাদেশে তো অনেক কোম্পানি, শুধু অ্যারোমেটিক না, আরও অনেক কোম্পানি পতনের মুখে গেছে। যেমন রহিম আফরোজ মাঝে খুব খারাপ অবস্থায় গেছিল। তারপরে ধরেন ফার্নিচার কোম্পানি অটোবির এখন অস্তিত্ব নাই বললেই চলে। নাভানার অবস্থা খারাপ। পার্টেক্সও নিচের দিকে গেছে। তো এই যে মানে কিছু কোম্পানি তারা স্পার্ক করেছিল, কিন্তু আবার মার্কেট থেকে হারিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। এই অবস্থা হয়েছে, তার মধ্যে আপনি মার্কেটিয়ার হিসাবে বা একজন মার্কেট মানে সার্ভেয়ার হিসাবে বা রিসার্চার হিসাবে প্রধান যদি আমি বলি যে 3টা কারণ বলেন যে ওয়াই দে হ্যাভ ফেইলড বা দে আর গোয়িং টু ফেইল, তাহলে 3টা যদি কারণ বলেন, কোন 3টা কারণ আচ্ছা সামনে আসবে? আচ্ছা, যেহেতু মানে থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন করেছেন। বাংলাদেশে হয় কি অনেক সময় মানে ওই যে আমি বলতেছিলাম যে হাত খুলে বলতে পারি না, লিখতে পারি না। তার কারণ হচ্ছে যেই কোম্পানির আমি সমালোচনা করবো, সমালোচনা আমরা নাম ধরে বলা দরকার নেই। আচ্ছা, মানে ওই কোম্পানিরই বড় বড় ভাইরা, CXO লেভেলের ভাইজান আমার ফ্রেন্ড লিস্টে আছে, তো তারা একটু গোসা হয়, মাইন্ড করে, তো এই কারণে আগের মতো লিখতে পারি না এরকম করে। তো এখন মানে এটা আমার কথা না, মানে মানে আমি একটা ক্লারিফিকেশন দিয়ে রাখি, মানে ডিসক্লেইমার, যেটা আমার কথা না, এটা হচ্ছে পত্রিকার কথা, সেটাই পত্রিকার রেফারেন্স দিচ্ছি আমি। সো এটা আমার ব্যক্তিগত কোনো কথা না। এটা যতটুকু জানি আমি, যে যাদের কথা বললেন পার্টেক্স, নাভানা, রহিম আফরোজ, এদের প্রথম মানে পতনটা শুরু হয়েছে হচ্ছে যখন
তাদের মানে মূল যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার কাছ থেকে যখন সেকেন্ড জেনারেশন হ্যান্ড ওভার হয়েছে তখন তাদের পতনটা শুরু হয়েছে। এটা আচ্ছা, ঠিক আছে। এটা একটা বড় কারণ হচ্ছে সম্পত্তির ভাগাভাগি, তারপরে বাইরের লোক এসে নিয়ে যায়, যেমন মেয়ের জামাই যদি হয় আপনার স্টেক হোল্ডার, তখন দেখা যায় যে নিজের ছেলেরা এটা মানতে পারে না অনেক সময়, ঠিক আছে। কিন্তু যাই হোক, তো এইসব কারণে আমি বাংলাদেশের একটা কোম্পানিতে এই জিনিসটা অলরেডি চলতেছে, আমি নাম বলবো না, যে 2 ভাগ হয়ে গেছে। মেয়ের জামাই 1 ভাগের হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, আর তার নিজের ভাই বোনরা হচ্ছে আরেক ভাগের, ঠিক আছে। মানে অবস্থা এত খারাপ পর্যায়ে চলে গেছে, 2 ভাগ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয় নাই। মেয়ের জামা যেটা নিয়েছে সেখান থেকে তাকে বের করে যেতে বাধ্য হয়েছে, ঠিক আছে। যাই হোক, তার মানে পরিবারের যে গন্ডগোল সেটা বিজনেসকে চরমভাবে এক্স্যাক্টলি, এবং নট অনলি জাস্ট ওয়ান কোম্পানি, মাল্টিপল কোম্পানি। তার মানে একটা ব্যাপার কি জানেন, যে কর্পোরেট কালচার, যেসব কোম্পানির কর্পোরেট কালচার আছে এবং তারা যেটা মেনটেন করে, এই কালচার থাকলে কিন্তু এই সংকটটা হয় না। হ্যাঁ হ্যাঁ, আমরা ওয়েল প্রিপেয়ার্ড নাই, ওই যে আমরা বেশি দিন বিজনেসের এক্সপেরিয়েন্সও না, সেটা একটা বড় কারণ। এটা গেল একটা কারণ। আচ্ছা, এটার একটা কারণ কি দেখেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই যেটা বড় পরিসরে আপনি রিলেট করতে পারবেন। বাংলাদেশের বেশিরভাগ কোম্পানির ব্র্যান্ড গাইডলাইন নাই। একটা ব্র্যান্ড বুক থাকবে যে হ্যাঁ, একটা ব্র্যান্ড কখনো এটা বলবে না, এই কালারটা ইউজ করবে, তারপরে এই লোগোটা ইউজ করবে, এই জায়গায় এটা করবে না, এটা কিন্তু একটা আগে থেকে মানে প্রি ডিফাইন্ড একটা ব্যাপার। বাংলাদেশের বড় বড় কোম্পানি, হ্যাঁ, বাংলাদেশের কোম্পানির ব্র্যান্ড বুক কীভাবে জানেন? আজকে চিফ মার্কেটিং অফিসার বা হেড অফ ব্র্যান্ড আসছে, উনি এটাই বলছে, এটাই ব্র্যান্ডের। আমি ব্র্যান্ড বুক কী রে, ওইসব ব্র্যান্ড বুকটাকে লাগে না আমার, আমি যেটা বলবো ওইটা ব্র্যান্ড বুক। কি বুঝতে পারছি এত পাওয়ার? মানে অথচ ব্র্যান্ড গাইডলাইন হ্যাজ টু বি ইন এ সাচ এ ওয়ে, কোম্পানির হেড অফ মার্কেটিং দূরের কথা, মালিকও যদি চেঞ্জ হয়ে যায় ব্র্যান্ড গাইডলাইন চেঞ্জ হবে না। আচ্ছা, তার মানে আমি 3টা কারণের কথা বলেছিলাম, তার মানে কি এটা আরেকটা কারণ যে তাদের কোনো ব্র্যান্ড গাইডলাইন ইউনিক? না, এটা না, এটা আরেকটা কারণ না। মানে সেটা হচ্ছে যে যেই কারণে বললাম যে যেই কোম্পানির ব্র্যান্ড গাইডলাইনই নাই, ওই কোম্পানির ব্র্যান্ড কালচার বা কর্পোরেট কালচার তো আরও পরের কথা, ব্র্যান্ডই মানে না। তো যদি এমন হইতো যে মালিক যদি করে যেত যে আমি কিছু স্ট্রাকচার জিনিস রেখে দিচ্ছি, আমি থাকার পরে তুমি আমার সন্তানরা যেহেতু আসবে বা আমার উত্তরসূরিরা যদি আসে, তোমরাও ঠিক এগুলো মেনে চলবে, তাহলে কিন্তু কোম্পানির পতন হয় না। হ্যাঁ, গ্রোথ হয়তো হবে না, কিন্তু কোম্পানির পতন হয় না, স্টেবল থাকে, সেটাই কম কি। যেমন তবে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে এটার মধ্যে এই বসুন্ধরা গ্রুপ, আকিজ গ্রুপ, এরা কিন্তু মানে সেকেন্ড জেনারেশন হাতে আসার পরে আরও ভালো করছে, ওকে, আরও ফ্লোরিশ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আর কি কারণে? আচ্ছা, একটা গেল এইটা, আরেকটা কারণ হইতে পারে যে মার্কেট খুব দ্রুত চেঞ্জ হয়, এই মার্কেটের সাথে তারা কোপ আপ করতে পারে নাই। মার্কেট মানে যে মার্কেট ডাইমেনশন চেঞ্জ হওয়ার কারণে যে নতুন নতুন প্রোডাক্ট আনা বা এক্সিস্টিং প্রোডাক্টকে আপডেট করা, এইটা তারা করতে পারে না। এটা একটা বড় কারণ। Yes, I do agree. আর 3 নাম্বার কারণ যদি বলি, হ্যাঁ, 3 নাম্বার কারণ আমার যেটা ব্যক্তিগত ধারণা, এটা মানে আমি বলতেছি না যে এটা সঠিক, আমার ব্যক্তিগত ধারণা, সেটা হচ্ছে যে তাদের আসলে ভিশন নাই, ভিশনের অভাব। ওই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানেরও ভিশন ছিল না, হয়তো বা তার ভিশন ছিল কিন্তু সে এক্সিকিউট করতে পারে না, আল্লাহ ভালো জানে। কিন্তু আমরা যেটা ভিজিবলি যেটা দেখতে পারি সেটা যে এটা অনুপস্থিত, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে তার যে উত্তরসূরিরা আসছে, যারা ম্যানেজমেন্ট টেক ওভার করছে, তাদেরও আসলে কোনো লং টার্ম ভিশন নাই। তারা একটা হয়তো করে আসছে যে ছোটোবেলা থেকে বাবারা দেখছি অনেক বড় কোম্পানির মালিক, আমি এই কোম্পানির চেয়ারে একদিন বসবো, তারপর আমি নিজের হ্যাডম দেখাবো, এইটুকুই। তার যে একটা ভিশন, এই ভিশনটা আমরা দেখতে পাই নাই। হয়তোবা আমি হয়তো রং, হয়তোবা তাদের অনেক প্ল্যান ছিল, অনেক স্বপ্ন ছিল, তারা অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবে ছিল, কিন্তু শেষ পর্যন্ত করতে পারে না। যেমন রহিম আফরোজের কথা বললেন, রহিম আফরোজের যে সন্তান, সে কিন্তু হাইলি এডুকেটেড একটা মানুষ, আমি যতটুকু জানি। সেই দেশের বাইরে পড়াশোনা করেছে এবং যেখান থেকে পড়াশোনা সেটা মানে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ নচ ইউনিভার্সিটি। সেখান থেকে পড়াশোনা করে এসে সে একটা স্টার্ট আপ দিয়েছিল, নিজের স্টার্ট আপের নাম ছিল টেলিগ্রাম, এবং ছেলেটার নাম ছিল ওয়াইএস মনে হয়, আমি যদি ভুল না করে থাকি। এবং তাদের মহাখালীর মিরপুর 12 নম্বর ডিএচএসে গিয়েছিলাম। তার বিজনেস মডেলটা অসাধারণ ছিল। সে প্ল্যান করেছিল যে বরিশালের একটা প্রত্যন্ত দ্বীপে বা একটা গ্রামে, দুর্গম গ্রামেও একটা ডিজিটাল প্রোডাক্টকে পৌঁছতে হবে। সে একটা স্মার্টফোন বা দারাজ থেকে আমরা যে প্রোডাক্টগুলো কিনি, একটা শহরে মানুষ ডেলিভারিতে যেই সুবিধা পায়, বরিশালের একটা প্রত্যন্ত গ্রামের মানুষেরও সেই ডেলিভারি পাওয়ার অধিকার আছে। সেরকম একটা সার্ভিসও ডিজাইন করে ফেলছিল, কিন্তু সামহাও সেটা শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। এটা নিয়ে আমার একটা কেস স্টাডি লেখার ইচ্ছা আছে। ব্যাপার হচ্ছে, তবে একটা বিষয় আমি একটু বলি, যেহেতু রহিম আফরোজের বিষয়টা নিয়ে আসলেন, আমি ডিসকাশনে বলেছিলাম যে তারা দে ওয়ার ফেলিং, দে ওয়ার অ্যাবাউট টু ফেইল, কিন্তু তারা আবার এখন
আগের চেয়ে অনেক বেটার পজিশন আছে, রাইট, এখন ভালো পজিশনে চলে আসছে। রহিম আফরোজের আমি এক্সিকিউটিভ ডিরেক্টর। হ্যাঁ, ও চমৎকার। তো মিনাবাজারে তো মিনাবাজার জেম করেন কিন্তু অনেকে না, জেম করেন না, মানে মিনাবাজার না, এগোরা, রাইট, এগোরা রহিম আফরোজের ছিল না, রহিম আফরোজের এখনো আছে। অনেকে মনে করছে এগোরা বোধহয় বিক্রি হয়ে গেছে, আসলে বিক্রি হয় নাই। আর রহিম আফরোজের যেটা আপনি বললেন যে ওনার বাবা রহিম সাহেব যিনি এটা শুরু করেছিলেন, তার পরবর্তী জেনারেশন ওনাদের এখন তৃতীয় প্রজন্ম কাজে জয়েন করেছে। নাতি, হ্যাঁ, তার নাতিও জয়েন করেছে। ওনার ছেলেরাও খুবই হাইলি এডুকেটেড। গ্রুপ এমডি যিনি নিয়াজ রহিম, আমার খুব ঘনিষ্ঠ মানুষ, উনি আমাদের এখানে বসে এই পডকাস্ট করেছে আমার সাথে। আচ্ছা, চমৎকার। তো ওনারাও হাইলি এডুকেটেড। উনি নিজে কানাডা থেকে পড়াশোনা করেন। ওনাদের 2-3 ভাই যারা আছেন, তাদের ছেলেরা, এই যে ওয়াইজ বললেন, তাদের ছেলেরা আবার কাজ করছে। দে আর ফ্যান্টাস্টিক্যালি ডুইং। কিন্তু মূল সংকট কি জানেন? এই যে যতগুলো ব্যর্থতার কথা বললাম, যতগুলো কারণ আপনি বললেন, তার মধ্যে আমারও কিছু ফাইন্ডিং আছে। সেটা হচ্ছে আনওয়াইজ ডাইভার্সিফিকেশন ইন দ্য বিজনেস। আনওয়াইজ ডাইভার্সিফিকেশন, যে কারণে অটোবি গেছে। হ্যাঁ, ব্যাপারটা হয়েছে মানুষ দুটো সময় খুব ডিসিশন ভুল নেয়, যখন সে প্রচন্ড অ্যাফ্লুয়েন্ট থাকে আর যখন সে প্রচন্ড ভালনারেবল থাকে। আমাদের দেশের ব্যবসাগুলো যখন মনে করছে যে তাদের ক্রেডিট ফ্লো ইজ ভেরি গুড, সেলস ফ্লো থাক আর না থাক, ক্রেডিট ফ্লো আছে, ব্যাংকের প্রচুর টাকা আছে, তারপরে বিজনেস ভালো করছে, এই যেটা হাত দিচ্ছে সেটা হচ্ছে, সেই সময় যে তারা এমন ডিসিশন, যে ডিসিশন তাদের অনেক ফান্ড ড্রেন করে দেয়। আর বাংলাদেশের ক্লাসিফিকেশন যে রুল, দ্যাট ইজ এ ফল্টি রুল। এটা হচ্ছে যে একটা কোম্পানি যদি আপনার এক জায়গায় আপনি ক্লাসিফাইড হলে পুরো আর কোনো কাজ করতে পারবে না। তো এটা একটা বড় কারণ। আর একটা জিনিস হচ্ছে যে ওই যে ভালনারেবল অবস্থা একটা ডিসিশন নেয়, যখন খুব খারাপ হয়ে যায় তখন কোনটা বেচবে, কি করবে, চলবে কিভাবে, এই একটা ব্যাপার থাকে। কিন্তু যে জিনিসটা আমরা ওভারলুক করে দিই সেটা কি জানেন? হাই ইন্টারেস্ট অফ দ্য ব্যাংকস। এই মানে যখন ক্রেডিট ফ্লো বিজনেসের মধ্যে চলতে থাকে, তখন আপনার ক্যাশ ইনফ্লো বিজনেসম্যানরা হিসাব করে সেলস ফ্লো দিই না, ক্রেডিট ফ্লো দিই, বা ক্রেডিট ফ্লো আর সেলস ফ্লো এটা আলাদা করতে পারে না। ব্যাংকের টাকাও নিজের টাকা মনে করে। করতে করতে দেখেন একটা পর্যায়ে প্রত্যেকটা ব্যবসায় আপনি হিসাব করেন, যার আপনার 3000 কোটি টাকা লোন, দেখবেন যে 15 থেকে 1600 কোটি টাকা শুধু ইন্টারেস্ট। কারণ তারা ওভার দ্য টাইম ইন্টারেস্ট সার্ভ করতে পারে নাই। আর ইন্টারেস্ট এমন একটা পয়জন, বিশেষ করে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আপনার বিজনেসকে শেষ করবে। বাংলাদেশের যত বিজনেস আছে, আমি আজকে এই পডকাস্টের মাধ্যমে বলতে চাই, যত বিজনেস আছে সবগুলো ধসে যাবে যদি ইন্টারেস্টের দিকে মনোযোগ দেয় না হয়। ইন্টারেস্ট রেট ইজ সাচ এ থিং, বিশেষ করে কম্পাউন্ড ইন্টারেস্ট। কারণ আপনি দেখেন 3 মাস অন্তর আবার ক্যাপিটালাইজ হয়, 3 মাস অন্তর ক্যাপিটালাইজ হয়। আর একটা ব্যাপার দর্শক আপনাদের আগে আমি একটু বলে রাখি, প্রলয়ের কথা বলার কথা, সেটা হচ্ছে আপনি কাজ করছেন কয় ঘন্টা, 8 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু ইন্টারেস্ট দিচ্ছেন কয় ঘন্টার, 24 ঘন্টার। তা 8 ঘন্টা কাজ করে আপনি 24 ঘন্টার ইন্টারেস্ট সার্ভ করবেন কিভাবে? দারুণ কথা বলেছেন ভাইয়া, এইভাবে তো চিন্তা করেন। আপনি 8 ঘন্টা কাজ করছেন, 24 ঘন্টার ইন্টারেস্ট সার্ভ করবেন কিভাবে? ইট ইজ কমপ্লিটলি ইম্পসিবল। যাক, আমাদের আলাপ বিভিন্ন ধরনের হচ্ছে, আপনাকে পেয়ে সুবিধা হয়েছে যে অনেক কিছু নিয়ে কথা বলা যাচ্ছে। আমাদের দেশে আপনি এমএফএস নিয়ে কিছু কাজ করেছেন যতদূর আমি জানি, আর আমি ব্যাংকে থাকার কারণে এমএফএস সম্পর্কে মানে ক্ষুদ্র ধারণা রাখি। তো আমাকে একটা কথা বলেন তো, যেমন ধরেন বিকাশ একটা এমএফএস সার্ভিস তারা দিচ্ছে, তারা এখন ডিপিএসও খুলতেছে। তাদের রকেট, যেমন রকেট ডাচ বাংলা ব্যাংকের ছিল, এখনো আছে। ডাচ বাংলা ব্যাংকে আমি একসময় ম্যানেজারই করছি। আমি ডাচ বাংলা ব্যাংকের মিরপুরে ম্যানেজার ছিলাম বেশ আগে। আর শিরিন সাহেব আমার মানে আমরা খুব পরিচিত, ক্লোজ বলবো না, বাট পরিচিত, কারণ উনি আমাকে ওই ব্যাংকে নিয়ে গেছিলেন। তো রকেট দেখেন, ডাচ বাংলার কিন্তু যে এটিএম সুবিধা, ওনার প্রাক্তন চেয়ারম্যান, আমাদের ওই সময় যখন যিনি চেয়ারম্যান ছিলেন শাহাবুদ্দিন সাহেব, তখন ওনার নির্দেশনায় আসলে ব্যাংকে কোনো কিছু ওনার নির্দেশনা ছাড়া হয় না, তখন হতো না, এখন হয় কিনা আমি জানি না। তো এবং এই একটা মানুষ দেখলাম যে ব্যাংকের প্রতি সাংঘাতিক ডেডিকেটেড ছিলেন, এজন্য কিন্তু ডাচ বাংলা এত ভালো করছে। আর শিরিন সাহেব তো সাংঘাতিকভাবে আন্তরিক একজন এমপ্লয়ি, পরে এমডি, মানে এখন উনি সেটা লিডার, সেভাবে উনি চালাচ্ছেন। কিন্তু দেখেন, আমি আমার ওনার সম্পর্কে খুব ভালো ধারণা আছে, যাই হোক আমি সেটার আলোচনা না করি। ব্যাপার হচ্ছে যে ওনাদের এই যে এটিএম এর যে সারা দেশের যে বিস্তার, সাংঘাতিক একটা বিস্তার, মানে যেদিকে তাকাবেন, শাহাবুদ্দিন সাহেব বলেছিল যে যেদিকে তাকাবেন এটিএম থাকতে হবে। তখন কিন্তু তাদের মানে এস্টাবলিশমেন্ট কস্ট ওয়াজ হিউজ, এই জন্য কিন্তু তাদের অপারেশন কস্ট বেশি। আচ্ছা, কিন্তু ওভার দ্য টাইম দেখেন যে মানে ডেপোজিটররা কিন্তু তাদের প্রতি সাংঘাতিক আস্থা স্থাপন করেছে। কিন্তু রকেট কিন্তু বিকাশের মতো ভালো করতে পারে নাই, কারণ রকেট ইট ওয়াজ রান বাই দ্য ব্যাংক।
বিকাশ একটা মানে ইন্ডিভিজুয়াল এন্টিটি, রকেট কিন্তু ব্র্যাক ব্যাংকেরই না, ইনফ্লুয়েন্স না, রাইট। রকেট কিন্তু ইন্ডিভিজুয়াল এন্টিটি নয়। গুড অবজারভেশন, ট্রু। এখন আমার সেটা ডিসকাশন না, আমার ডিসকাশন হচ্ছে যে বিকাশের ধরুন এখন সেট আপ হয়ে গেছে, প্রচুর টাকা তারা ডিল করে, তাদের সারা দেশে প্রচণ্ড নেটওয়ার্কিং, তাদের কাস্টমার বেজ হাইয়েস্ট আমি মনে করব, কারণ যত সব মানে বিকাশ সেন্টার ছিল সবগুলো এজেন্ট হয়ে গেছে এখন। তো এদের চার্জ এত বেশি কেন? হাউ ডু ইউ থিঙ্ক যে প্রত্যেকটা ট্রান্সফারে নগদের চেয়েও তাদের চার্জ বেশি? তাদের তো খরচ নাই, তো ওয়াই দে আর চার্জিং টু মাচ? আচ্ছা, গবেষক হিসেবে ভেরি গুড কোয়েশ্চেন। আমার কয়েকটা ধারণা আছে, মানে এগুলো ধারণা বলবো এই জন্য কারণ ওদের তো ইন্টারনাল খবর আমি জানি না, যেমন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখি না, তাইলে তো বুঝতে পারবো যে কতটুকু। আমার যেটা ধারণা, প্রথম ধারণা হচ্ছে যে বিকাশ যদি অনেকে বলে মনোপলি করে, এখন দেখেন সব ব্যবসায়ী চেষ্টা করবে যে আমরা বাজারে নাম্বার 1 হব আমাদের মতো সার্ভিস। বিকাশ কিন্তু ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাইছে এবং করছে, কিন্তু ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাওয়ার কথা ছিল রকেটের, বিকাশের না। রকেটের লাইসেন্স পাওয়ার 5 মাস পরে বিকাশ পাইছে, 5 মাস 6 বছরের জুনিয়র হচ্ছে বিকাশ। তো রকেট কেন পায় নাই, আমি এই বিষয়টা নিয়ে নাফিস সালিমের পডকাস্টে ডিটেল বলছিলাম। নাফিস সালিম আমাকে জিজ্ঞেস করছিল কেন হোয়াই নট রকেট, বিকাশ কেন এত হলো, এটা তো রকেটে হওয়ার কথা ছিল। তখন আমি বলছিলাম যে দেখেন রকেটের সার্ভিস ডিজাইনে ইস্যু ছিল। কীরকম? আপনি হয়তো মনে করতে পারবেন রকেটে যদি কেউ অ্যাকাউন্ট খোলা লাগতো তাকে ব্যাংকে যাওয়া লাগতো। এটা আমি সব জানি, আমি ওটা আমার প্রশ্ন না, কারণ আমাদের সময় কম। প্রশ্নটা হচ্ছে যে ওয়াই, মানে ইন স্পাইট অফ হ্যাভিং অল দ্য এস্টাবলিশমেন্টস রেডি, তাদের কাস্টমার বেস ইজ ভেরি হাই, কিন্তু দেখেন একটা টাকা ট্রান্সফার করলে প্রত্যেকটা মানে ট্রান্সফারে তাদের অনেক খরচ, অন্যদের চাইতে বেশি, নগদের চাইতে বেশি, রকেটের চাইতে বেশি। আচ্ছা, ওয়াই দে আর চার্জিং মোর? আচ্ছা, এইটা একটা বড় কারণ হচ্ছে যে দেখেন তাদের মেনটেন্যান্স কস্ট কিন্তু অনেক হাই। বিকাশের মতো একটা অ্যাপকে 24 আওয়ার্স, আপনি দেখেন বিকাশের ডাউন টাইম কখনো পাইছেন? আমি কিন্তু কখনো পাইনি, ভেরি রেয়ার। হোয়ার আপনি নগদে দেখেন ঢুকলে অনেক সময় দেখবেন যে অ্যাপ কাজ করে না, মেনটেন্যান্স। আমি নগদে 90%, 80 to 90% টাইমে আমি আমার মাসের ইলেকট্রিসিটির বিল পে করতে ফেইল্ড হয়েছি, 10% টাইমে আমি সাকসেসফুল হই। হোয়ার বিকাশে আমি 90% ক্ষেত্রে সাকসেসফুল হই, 10% ক্ষেত্রে আমি আনসাকসেসফুল। তার মানে ওদের অ্যাপের ডাউন টাইম ভেরি লো, তার মানে ওদের কস্ট হেভি হাই। নাম্বার 2 হচ্ছে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে, এটা কিন্তু আলিপে করে ম্যানেজ করে। সো আলিপে বাইরের কোম্পানি এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি দে ইউজ ভেরি টপ নচ টেকনোলজি ইন দ্য ওয়ার্ল্ড। সেটা কস্টিংও বেশি। তার মানে আমি সংক্ষেপ করি, তার মানে কি আপনি এটাই বলতে চান যে তাদের অপারেশন কস্ট বেশি হওয়ার কারণে তাদের চার্জ বেশি? মেইনটেন্যান্স কস্ট, অপারেশন কস্ট, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে তারা মার্কেটে যে আধিপত্য বিস্তার করছে, যে আমি তোমাদেরকে বেস্ট সার্ভিস দিচ্ছি, হ্যাঁ আমি বলবো মার্কেটে এমএফএসে বেস্ট সার্ভিস দিচ্ছে বিকাশ, কারণ আমি রকেটে ইউজ করছি, আমি নগদে ইউজ করছি, আমি বিকাশ ইউজ করতেছি, তারপরেও মানুষজন বেশি টাকা দিয়েও ওয়াই পিপল আর ইউজিং বিকাশ, কিন্তু তারা কিন্তু সুইচ করছে না। ব্যাপার হচ্ছে তারা যেহেতু সারা দেশ ওয়াইজ তাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, নেটওয়ার্ক বিকাশ নগদেরও আছে না, সেটা আছে, কিন্তু বিকাশের মতো এত নেটওয়ার্ক নগদের নেই আমার যেটা মনে হয়। এই জন্য আমি নগদ বিকাশকে অনুরোধ করবো যে আপনারা একটু চার্জ কমান, এই কারণ আপনাদের সাথে সম্পৃক্ত দেশের আপামর জনসাধারণ, প্রতিদিন লক্ষ লক্ষ যে মানুষ তারা প্রচুর চার্জ দিচ্ছে, চার্জ কমান। আচ্ছা, এখানে আমি বিকাশের হয়ে একটা জিনিস বলবো, মানে সে বিকাশে হয়ে না, আমাকে আমার ইউনিভার্সিটির স্যার একটা কথা বলছিলেন। আমি একদিন স্যারকে গিয়ে বললাম যে স্যার প্রাণের তো প্রোডাক্ট কোয়ালিটি খারাপ। তো স্যার বলে প্রলয় আপনি তো একজন মার্কেটার। আমি জি স্যার। আপনি মার্কেটিং পড়াশোনা করছেন? আমি জি স্যার। হোয়াই ইউ আর সেইং, হোয়াই ইউর স্টেটমেন্ট ইজ লাইক এ কনজিউমার্স, ইউর স্টেটমেন্ট শুড বি এ মার্কেটার পয়েন্ট অফ ভিউ। বললাম সরি স্যার, তাহলে কী বলা উচিত? তাহলে আপনি বলবেন এটা তো কনজিউমাররা বলে বিকাশ প্রাণের প্রোডাক্ট কোয়ালিটি খারাপ, কিন্তু আপনি প্রাণের মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন, ইটস ব্রিলিয়ান্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রাণের ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি ব্রিলিয়ান্ট। আমরা এতদিন জানতাম যে প্রোডাক্ট রিসার্চ করে আপনাকে মার্কেটে বেস্ট প্রোডাক্ট আনতে হবে, প্রাণ প্রুফ করে দিয়েছে না, দেয়ার ইজ নো নিড টু রিসার্চ। আমি 10টা প্রোডাক্ট আনবো, 10টা নিয়ে আমি এবি টেস্টিং করবো, যেটা মার্কেটে টিকবে একটা, এটা রাখবো, বাকি 9টা আমি কিল করে ফেলবো, কারণ প্রায় ওই ক্যাপাসিটি আছে। বললাম স্যার আপনি তো ভালো কথা বলছেন। বললেন স্টাডি অ্যাবাউট প্রাণকে নিয়ে আমি স্টাডি করলাম। আমি বললাম হি ওয়াজ রাইট। তা আমি আমার বইতে প্রাণের গুণগান করেছিলাম এবং এইটা আমি সৈয়দ আলী আহসান চৌধুরীকে আমি দেখাইছিলাম, অ্যান্ড হি অ্যাপ্রিসিয়েটেড ইট। হি ইজ এ ফ্যান্টাস্টিক ম্যান পার্সোনালি। তো যাই হোক, তো আমার কথা হচ্ছে দেখেন, আমি একজন কনজিউমারের পয়েন্ট থেকে, আপনি বলছেন কনজিউমারের পয়েন্ট থেকে যে কমাও, কিন্তু আমি একজন মার্কেটারের পয়েন্ট থেকে এবার আমি বলতেছি বিকাশ কী করে দেখেন, ও প্রাইস কিন্তু কমাচ্ছে না। যখন 2022 সালে ম্যাসিভলি ক্যাম্পেইন লঞ্চ করেছে এই প্রাইসের বিরুদ্ধে, নগদ সব জায়গায় বলতে প্রাইস বেশি, বিকাশ কী হলো, প্রাইস 1 পয়সা কমায় না। কী করছে, ও বেটার ফিচার এনেছে।
যাতে করে আপনি আরও এনগেজ থাকেন। এই কারণে আমি আমার বইয়ে লিখছিলাম যে হ্যাবিট ফর্মিং প্রোডাক্ট। বিকাশ আপনার হ্যাবিট করে দিবে যেটা নগদ পারে নাই। বিকাশের ভিশন হচ্ছে যে মানুষ ক্যাশ আউট করবে না, মানুষ ডিজিটাল ট্রানজ্যাকশন করবে, মানুষ তখন ইয়েতে ট্রানজ্যাকশন করবে, ডিজিটাল লেনদেন করবে। ক্যাশ আউট করলে মানে শেষ। এই কারণে ক্যাশ আউটে আপনাকে বেশি চার্জ দিচ্ছে, বেশি ইসে প্যানালাইজড ইউ। আপনাকে বিকাশ প্যানালাইজ করতেছে যাতে করে আপনি ট্রানজ্যাকশন ক্যাশ আউট না করেন, আপনি পেমেন্ট করেন, বিকাশ টু বিকাশ পেমেন্ট করেন। নাম্বার ওয়ান, কারণ বিকাশের ভিশন হচ্ছে ক্যাশলেস সোসাইটি করা। না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু কথা হচ্ছে ধরেন যারা বিদেশে আছে, আপনি সেই ইস্যু আছে, যারা বিদেশে আছে, যারা মানে হিউজ অ্যামাউন্টে টাকা পাঠায় প্রতি মাসে, তারা তাদের ফ্যামিলির খরচের জন্য পাঠাচ্ছে, তারা তো সব বিকাশ দিয়ে কিনবে না, তারা তাদের দেনের ক্যাশ, তাদের ক্যাশ আউটই করতে হবে। বিকাশ এটা খুব ভালো করে জানে। হ্যাঁ, এখন দেখেন যখন তারা দেশে আসে তখন কিন্তু তারা বিকাশ ইউজ করে এবং তাদের ফ্যামিলি মেম্বারও বিকাশ ইউজ করছে, রাইট? এখন দেখেন বিকাশ কিন্তু আবার তাদেরকে সাবসিডি দিচ্ছে। কীভাবে? বিকাশ কিছু ফিচার ইউজ করছে, যে ফিচারটা কিন্তু ভেরি মাচ ইউজফুল এবং তারাই প্রথম এই ফিচারগুলো এনেছে, আর কেউ করতে পারে নাই। এর মধ্যে একটা হচ্ছে আপনার এই যে কিউআর কোড স্ক্যান করে দেওয়া, তারপরে আপনি প্রিয় এজেন্টে অ্যাড করতে পারছেন। আপনি প্রিয় এজেন্টে অ্যাড করলে আপনার চার্জ কিন্তু কমে যাচ্ছে। তারপরে আপনি সেন্ড মানিতে প্রিয় করতে পারছেন, প্রিয় এজেন্ট দুজনকে করা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে দেখেন আপনি লোন পাচ্ছেন বিকাশ কোনো রকমের জামানত ছাড়া, কোনো রকমের কোনো ছাড়া, কোনো ভেরিফিকেশন ছাড়া আপনাকে 5,000 টাকার মতো মনে লোন দিয়ে দেয়। আপনি চাবেন ট্রানজ্যাকশন হিস্ট্রির উপর ডিপেন্ড করে 5,000 টাকা দিয়ে দেবেন আপনি, ঠিক আছে? এবং আপনি যদি 5,000 টাকা নাও দেন, বিকাশ কিন্তু কিছু করতে পারবে না, এই 5,000 টাকার লোন। কিন্তু আমার কথা হচ্ছে সেটা না, আমার কথা হচ্ছে যে দেখেন লোন দেওয়ার, এমএফএস লোন দেওয়ার কিন্তু একটা সিস্টেম করছে। এবং আমি এমনও শুনেছি ফিউচারে বিকাশের প্ল্যান আছে, আপনি শপিং করতে পারবেন, ট্রানজ্যাকশন করতে পারবেন, আপনি লোন নিয়ে ক্রেডিট কার্ডের মতো করে বিকাশ থেকে। আপনার বিকাশে জিরো ব্যালেন্স, কিন্তু আপনি কিন্তু ক্রেডিট কার্ডের মতো এটাকে ইউজ করছেন। রাইট, বিকাশ কিন্তু ইনভেস্ট করতেছে লাইফস্টাইলে। বিকাশ ইজ বিল্ডিং এ ক্যাশলেস সোসাইটি। বিকাশ আপনার কাছে 3 টাকা বেশি নিয়েও বড় লোক হয়ে যাচ্ছে। একটা মজার জিনিস কি জানেন, যেমন আমি ফিল করি যখন কোনো বায়ার কোনো কিছু কিনবে, সে ক্যাশ দিয়ে কিনবে। জন্য ওয়াই? ক্যাশ আপনার ইম্পালসিভ বাইংকে রেস্ট্রিক্ট করে, রাইট? আর প্লাস্টিক মানি বা এই ধরনের ট্রান্সফার, মানে বাইং থ্রু ট্রান্সফার, এটা আপনার কস্টকে এক্সপিডাইট করে। আপনার দেখুন যে ইনকামে আপনি, আর এই যে ক্যাশলেস সোসাইটির যে দিকে আমরা চিন্তা করছি, শুনতে খুব ভালো লাগে, কিন্তু একজন বায়ারের জন্য এটা আমি শুনছি ইসলামে নিষেধ, এটা ইসলামে জায়েজ নাই। এটা এই কারণেই নিষেধ হতে পারে, আমি জানি না, কিন্তু কথা হচ্ছে এটাই, ইসলামে ক্যাশলেস সোসাইটি জায়েজ নাই। সামথিং থ্রু ইওর ক্যাশ, আপনার বুক একটা পেইন হচ্ছে, আমার হাত থেকে 10,000 টাকা চলে গেল, কিন্তু যখন একটা কার্ড স্ক্যান করে আপনি টাকাটা গায়ে লাগে, তখন আপনার গায়ে লাগে, কিন্তু আপনার যখন পরিশোধ করতে হয় তখন আপনার অন্তর ফেটে যায়। তাহলে এই জন্য ক্রেডিট কার্ডের উপর ডিপেন্ডেন্সি। আপনি দেখেন যে পশ্চিমা বিশ্বে প্রতিটা ফ্যামিলিতে 10 থেকে 15টা করে ক্রেডিট কার্ড আছে, এবং তারা সামনে 3-4 বছরের ইনকাম এখন খেয়ে ফেলছে। আষ্টে পৃষ্ঠে জড়িত মাকড়সার জালে। আমি মনে করি দর্শক আপনারা খুব কেয়ারফুল থাকবেন যে সামনের ইনকাম এখন আপনি খেয়ে ফেলবেন না, বর্তমানের ইনকাম খাবেন এবং ভবিষ্যতের জন্য কিছু রাখবেন। সাইফুল ভাই, আমি আমার ক্রেডিট কার্ডটা যে কি কষ্ট করে ডাম্প করছি ভাই, এটা যদি বলি এটা ইতিহাস হয়ে যাবে। এটা আমিও যেটা করেছি, আমি আমার 3টা ক্রেডিট কার্ডের মধ্যে 2টো কাটছি, কাঁচি দিয়ে কাটছি। আই রিপেইড ইন ফুল, কাঁচি দিয়ে কাটছি, একটা রাখছিলাম, তারপরেও দেখবেন যে মাঝে মাঝে দরকার হয়ে যায়। ইট ইজ আ ভেরি ব্যাড হ্যাবিট, যদি না থাকতো। আর একটা দিন দর্শক আপনাদেরকে বলি, যারা আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তারা ক্রেডিট কার্ড বাসায় রেখে বাইরে বেরোবেন, আপনার খরচ কমে যাবে। আমার মনে হয় এইটা একটা ট্র্যাপ, যে কোনোদিন একটা লাগবে, কোনোদিন না লাগলে কীভাবে করতে, ওই চিন্তা করো ওইটা, যে আমার কিছু টাকা আমি ব্যাংকে রেখে দিই। আমার এক ফ্রেন্ড বলে আমি ক্রেডিট কার্ড ইউজ করি, কোনো ধরেন আমার আবার আব্বা হার্ট অ্যাটাক করলো, আমি হার্ট অ্যাটাক করলাম, আমার কাছে ক্যাশ নাই, এটা জানো। তাই আমি বললাম ঠিক আছে দোস্ত, এটা কিন্তু আমার মনে হচ্ছে একটা ট্র্যাপ। ও কিন্তু 8 ডিজিট ইনকাম, ওর ইংল্যান্ড থাকে। তো আমাকে আপনাদের মতো মার্কেটে ট্র্যাপ, বুঝছেন? মিডিয়া একভাবে মানুষদেরকে ট্র্যাপ করে, তাদেরকে ভয় দেখায়, আর মার্কেটিয়ার যারা, তারা বিভিন্নভাবে আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকাই দিবে। না, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু দর্শক আপনাদের একটা কথা বলছি, নিজেরা সচেতন হন, পার্সোনাল ফাইন্যান্স লিটারেসি অর্জন করুন, তাহলে আপনার কেউ অতটা ঝামেলা করতে পারবে না, আপনার হালালকে হারাম বানাই দিতে পারবে না, আপনার পকেট থেকে অযাচিতভাবে টাকা বের করতে পারবে না। আচ্ছা, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো খুব ভালো লাগলো আমার সাইফুল ভাই আপনার সাথে আলোচনা করে। আপনাকে আমি আর 2-1টা প্রশ্ন করে আমরা মানে শেষ করব। সেটা হচ্ছে, এখন আপনার বয়স এখন যা, এখান থেকে 10 বছর পরে প্রলয়কে আপনি কি হিসাবে দেখতে চান? আজকে থেকে 10 বছর পর আমি দেখতে চাই আমি একজন ভেরি সাকসেসফুল অথর এবং মার্কেটার হু ইজ ভেরি রিনাউন্ড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আলহামদুলিল্লাহ, আপনার সেই স্বপ্ন পূরণ হোক। আমার স্বপ্ন খুব ছোট,
ঠিক আছে, এমন না যে আমার খুব কারিগরি টাকা পয়সা থাকতে হবে। আমার বাবা খুব শৌখিন ছিলেন, এই জিনিসটা আমি তার কাছ থেকে পাইছি। তার কখনোই কোনো ম্যাটেরিয়ালিস্টিক কোনো প্ল্যান ছিল না যে টাকা পয়সা বাড়িয়ে। জিনিস কি জানেন, এটা মানে যে কাজটা, যে স্বপ্ন আপনি দেখেছেন, এই স্বপ্ন যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে মানি ইজ দ্য আলটিমেট রেজাল্ট। কারণ ইউ ডোন্ট নিড টু আর্ন মানি, ইউ নিড টু add value to the people's life. They will give you money in return. জি, এটাই হয়েছে। আমি গত 5 বছর ধরে যেটা করি এটাই হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কিছু কভার করতে চেয়েছিলাম প্রলয়কে পাওয়ার পরে, কিন্তু আমাদের মনে হয় আরেকদিন বসতে হবে। অলরেডি তো আমরা 1 ঘন্টার উপরে করে ফেলছি। প্রলয়ের হাতে সময় নেই, বারবার ঘড়ি দেখছে, মোবাইল দেখছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর প্রলয়কে আবার ধন্যবাদ এই শোতে অংশগ্রহণ করার জন্য। আর আশা করি যে প্রলয় আপনাকে আবার পাবো এবং আমরা আরও একটা প্রাণবন্ত আলাপ করব। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ সাইফুল ভাই। আমি দর্শকদের কাছে এবং আপনার কাছেও ক্ষমা প্রার্থী। আমার আসলে একটু তাড়া আছে, কিন্তু আমি যতটুকু প্ল্যান করেছিলাম তার চেয়ে বেশি সময় দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং সাইফুল ভাই, আমার আজকে মানে তাড়াটা যেই কারণে সেটা একটু বলি। আজকে বিকাল 3টা থেকে আমার উত্তরের স্টুডিওতে আমার নিজের যে পডকাস্ট, সেটা পডকাস্টের শুটিং হওয়ার স্কেজুল আছে, প্রি স্কেজুল। তো আমি অনুরোধ করবো একদিন আমার পডকাস্টে আপনি আমন্ত্রিত অতিথি হয়ে আসবেন, এখন না, ঈদের পর ইনশাল্লাহ। তো তারপর আমরা ফিন্যান্স নিয়ে কিছু ফিন্যান্স, ফিনটেক এগুলো নিয়ে কিছু কথা বলবো। কারণ আমার পার্সোনালি মানি ম্যানেজমেন্ট জিনিসটার প্রতি খুব আগ্রহ, কারণ আমি এই ব্যাপারে মানে চূড়ান্ত রকমের ইলিটারেট। আমার মানি ম্যানেজমেন্ট জঘন্য রকমের খারাপ। ইনশাআল্লাহ উই উইল ডু ইট। এখন আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, এই বই নিয়ে কিছু কথা বলেন দর্শকদের। আচ্ছা, চমৎকার। এই বইটার সবচেয়ে বড় কথা, প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি বলছিলাম যে এই জায়গাটা আপনি যে ইউটিলাইজ করেছেন, ব্রিলিয়ান্ট একটা আইডিয়া। এটা কখনো আপনি মিস করবেন না। এবং যারা আপনারা লেখক থাকবেন এবং আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ পরিচিত কেউ লেখক থাকে, বলবেন এই জায়গাটা, দিস ইজ এ ভেরি স্মার্ট প্লেস ফর মার্কেট ইউর প্রোডাক্ট। এই জায়গাটা অনেকেই মিস করে, খালি থাকে এই জায়গাটা, বা একটা লোগো দেওয়া থাকে অতিরিক্ত। আপনি এই জায়গাটার সম্বন্ধে কিছু একটা ছোটোখাটো কিছু কথা বলেন, এইটা আপনার বইয়ের সেল কয়েক গুণ বাড়াই দেবে। আই হ্যাভ এক্সপিরিয়েন্স দিস। কারণ পাবলিক মানে পাঠক এই বইটা এইভাবে হাতে নিয়ে এভাবে উল্টায়, অনেকে এইভাবে কিনবে, তাদের উদ্দেশ্যে কিছু। রাইট। এখন দেখেন, সো বইটার নাম খুবই চমৎকার, দ্য মিস্ট্রি অফ বিজনেস ফেইলিওর অ্যান্ড সাকসেস। বিজনেসের সফলতা বিফলতার যে একটা রহস্য, সেটা নিয়ে ভাই বই লিখেছেন। তো যদিও আমি বইটা এখনও পড়ি নাই, তো আমি বইটা অবশ্যই পড়বো, পড়ে আমি একটা রিভিউ দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এবং যদি সম্ভব হয় মানে টেক্সট রিভিউ তো দিবই, যদি সম্ভব হয় ভিডিও রিভিউ দিব। ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সবাই। আসলে অসংখ্য ধন্যবাদ দর্শকদের বকবক, আমার এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।